হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমাদের টপিক হচ্ছে কি এইচসিএফ অ্যান্ড এলসিএম। তো আজকে এই টপিকটা আমরা একটা ক্লাসেই পুরোপুরি কমপ্লিট করব। এই ক্লাসটি হয়ে যাওয়ার পর আমাদের হাতে আর 3টে ক্লাস থাকবে। এই 3টে ক্লাসে পুরো আমাদের সিলেবাস কমপ্লিট গ্রুপ সি এর। ওকে, আর গ্রুপ সি সিলেবাস কমপ্লিট মানে গ্রুপ ডি তো অটোমেটিক্যালি কমপ্লিট। তো যারা এখনও আগের ক্লাসগুলোই ওয়ান শটে দেখোনি, ঠিক আছে, তারা কিন্তু বিশাল ভুল করছো, তারা কিন্তু অনেক পিছিয়ে আছো বাকিদের থেকে। একবার দেখে নাও, দেখবে তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় চলে যাবে। ওকে, তো চলো চলে আসি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে। তার আগে আমি শুধু একটু বলে দেবো যে এলসিএম এবং এইচসিএফের বেসিক কী আছে। ওকে, জাস্ট কিসের উপর বেস করে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। দেখো, আমরা এলসিএম এইচসিএফ এই চ্যাপ্টারটা সাধারণত দুটি জিনিসের উপর বেস করে কমপ্লিট করব। একটা হচ্ছে হোয়াট ইজ ফ্যাক্টর, ফ্যাক্টরের কনসেপ্ট। ওকে, ফ্যাক্টর যাকে আমরা বাংলায় বলে থাকি উৎপাদক, অথবা বলে থাকি গুণনীয়ক। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে কি মাল্টিপল। দেখো, তোমরা যদি এইচসিএফ এর অ্যাব্রিভিয়েশন দেখো, এর অ্যাব্রিভিয়েশন কি না, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যাকে আমরা বাংলায় বলতাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ কি না, বলবো দাদা? একদম ঠিক। ওকে, এলসিএম যার আলটিমেট অ্যাব্রিভিয়েশন কী বলে না, লিস্ট কমন মাল্টিপল, যাকে আমরা বাংলায় বলে থাকি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, তাহলে এই দুটো অ্যাব্রিভিয়েশনের মধ্যেই দেখতে পাচ্ছি ফ্যাক্টর এবং মাল্টিপল, এই দুটো কথা লুকিয়ে আছে। তাই ফ্যাক্টর এবং মাল্টিপল কী সেটা জানতে হবে। ফ্যাক্টর হচ্ছে সেই জিনিস বা সেই সংখ্যা, ফ্যাক্টর কখনো এক হয় না, একটা হয় না, তার অধিক হয়, একের অধিক সবসময়। তাহলে ফ্যাক্টর হচ্ছে সেই সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যা একটা সংখ্যাকে পুরোপুরিভাবে ভাগ করে। যেমন আমি বললাম 12 একটা সংখ্যা, বলো তো 12কে এক পুরোপুরি ভাগ করে? অবশ্যই, যে কোনো সংখ্যাকে এক পুরোপুরি ভাগ করে, তার মানে যে কোনো সংখ্যার এক একটা হচ্ছে ফ্যাক্টর বা উৎপাদক বা গুণনীয়ক। বলো 12কে কি 2 পুরোপুরি ভাগ করে? একদম ভাগ করে। বলো তো 12কে 3 কি পুরোপুরি ভাগ করে? একদম ভাগ করে। 12কে কি 4 পুরোপুরি ভাগ করে? একদম ভাগ করে। 12কে কি 6 পুরোপুরি ভাগ করে? একদম ভাগ করে। আর 12কে সবসময় সেই সংখ্যাকে সেই সংখ্যা তো পুরোপুরি ভাগ করে। তার মানে হচ্ছে এতগুলো ফ্যাক্টর আমি পাবো 12-র একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ওকে, তার মানে যে সমস্ত সংখ্যা এই 12কে পুরোপুরি ভাগ করে তারাই হচ্ছে এদের ফ্যাক্টর। ওকে, এবার দেখো, যখন ফ্যাক্টর বললাম তখন প্রাইম ফ্যাক্টর যদি আমাদের বলে যে 12র মধ্যে প্রাইম ফ্যাক্টর কী কী লুকিয়ে আছে, তাহলে 12র মধ্যে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি, মানে 12কে যে সমস্ত সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যায় তাদের মধ্যে প্রাইম নাম্বার কোনগুলো বা মৌলিক সংখ্যা কোনগুলো, সেগুলো খুঁজে পেলেই বলে দেবো যে এরাই হচ্ছে এর প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদক। যেমন কি 2 হচ্ছে আমরা জানি ফার্স্ট প্রাইম নাম্বার বা ফার্স্ট মৌলিক সংখ্যা, তাহলে 2 12কে পুরোপুরি ভাগ করছে, মানে 2 হচ্ছে প্রাইম ফ্যাক্টর। সিমিলারলি 3ও একটা প্রাইম নাম্বার, তার মানে 3ও হচ্ছে 12কে পুরোপুরি ভাগ করছে, তার মানে 3 হচ্ছে মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর। তাহলে এই দুটোই দেখতে পাচ্ছি এর মধ্যে প্রাইম নাম্বার লুকিয়ে আছে, মানে দুটোই হচ্ছে মৌলিক উৎপাদক। ওকে, এবার যদি মৌলিক উৎপাদকদের গুণের আকারে 12কে লেখা হয় তখন তাকে আমরা কী বলবো, যেটা আমরা বলে থাকি এর প্রাইম ফ্যাক্টরাইজেশন, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওকে, যেমন 12কে আমরা ঠিক 2 আর 3-এর মাধ্যমে লিখি, আমরা কী বলবো, তাহলে 2 কতগুলো গুণ করলে তার সঙ্গে 3 গুণ করলে 12 হয়? আমরা জানি 4 × 3 হচ্ছে 12, তার মানে আমি বলতে পারি এটা 2 স্কোয়ার × 3 বলতে পারি হচ্ছে 12র প্রাইম ফ্যাক্টরেশন মেথডে বা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা যেভাবে লিখতে পারবো। বলো দা একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই। সিমিলারলি এবার যদি বলি আমি তোমাদের যে মাল্টিপল কাকে বলে, মাল্টিপল, দাদা মাল্টিপল মানে যাকে আমরা বলে থাকি গুণিতক। গুণিতক আমরা বাচ্চাবেলার নামটা পড়েছিলাম না? একদম পড়েছিলাম। দাদা আমরা যদি বলি যে 2-এর গুণিতক, মানে 2-এর নামটা পড়বো, মানে কি 2 1-কে 2, 2 2-গুণে 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, এগুলো। তার মানে এই 2 4 6 8 10 এই সংখ্যাগুলো কোন সংখ্যা না, যে সংখ্যাগুলোকে 2 পুরোপুরি ভাগ করে। ঠিক এর উল্টো, এখানে হচ্ছে সেই সংখ্যাটাকে বাকি যে সমস্ত সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যায় তারা হচ্ছে এর ফ্যাক্টর বা উৎপাদক। আর এখানে মাল্টিপল হচ্ছে সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যাকে এই ভদ্রলোক 2 ভদ্রলোক পুরোপুরি ভাগ করে। বলো তো একদম ঠিক। তাহলে
সিমিলারলি আমি যে কোনো সংখ্যার মাল্টিপল নির্ণয় করতে পারি, তাই তো? হ্যাঁ কি না বলো? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এই যে ফ্যাক্টর আর মাল্টিপল শিখে গেলাম আমরা, তাহলে এবার আমরা খুব সহজেই বলতে পারি যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা লিস্ট কমন মাল্টিপল এটা কীভাবে নির্ণয় করব। তাহলে বলবো দাদা, ফ্যাক্টর যখন করার শিখে গেছি তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টরও পেয়ে যাবো। যেমন আমি এখানে দেখলাম 12 কমন ফ্যাক্টরগুলো কী কী দেখলাম, সরি 12 উৎপাদকগুলো আমরা কী কী দেখলাম, 1 2 3 4 6 12। ওকে, সিমিলারলি 12-র সঙ্গে 16কে অ্যাড করে দিই, তাহলে যদি বলে যে 12 আর 16-র HCF কত, তাহলে আমি কী বলবো, 16-র মধ্যে কী কী ফ্যাক্টর লুকিয়ে দেখে নিই। তাহলে 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, বা আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, হ্যাঁ কি না? লিখতে পারি তো, 4টে 2 গুণ করে 16 হয়, বলো একদম ঠিক। তাহলে 12 আর 16-র মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কী লুকিয়ে আছে? 12 আর 16-র মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কী লুকিয়ে আছে? তাহলে দেখো, আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে একদম মৌলিক উৎপাদক বা হচ্ছে প্রাইম ফ্যাক্টর যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে 2, সেটা হচ্ছে 2। এবার বলো, এদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে 2-এর সর্বনিম্ন পাওয়ার এদের মধ্যে কে লুকিয়ে আছে? তাহলে এখানে যদি 2 টু দি পাওয়ার 4 আছে, 2-এর এখানে পাওয়ার 4 আছে, আর এখানে 2 আছে, তাহলে এর মধ্যে কমন কত আছে? কমন আছে 2। সর্বোচ্চ কমন কত আছে? 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার। তাহলে সর্বোচ্চ যেটা কমন ফ্যাক্টর সেটাই হয় এদের HCF। তাহলে HCF কত হয়ে যাবে দাদা? না 4। বোঝা গেল? বলো দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। সিমিলারলি যদি মাল্টিপেলের গল্পে যাই, তাহলে আমি যদি বলি 12-র মধ্যে কী কী মাল্টিপেল, 12-র মাল্টিপেলগুলো কী কী হবে? আমি বলতে চাই 12 তো একটা মাল্টিপেল, 24 একটা মাল্টিপেল, 36 একটা মাল্টিপেল, ঠিক আছে, 48 একটা মাল্টিপেল, ঠিক আছে। সিমিলারলি 16-র মাল্টিপেল কী কী আছে? দাদা 16, দাদা 32, দাদা 48, এখানে 64। তারপর আমি 4টে অবধি নিলাম, কেন নিলাম বোঝাচ্ছি। তাহলে আমরা জানি যে এলসিএম, যখন 12 আর 16-র এলসিএম নির্ণয় করতে যাব, তাহলে এলসিএম কথার অর্থ হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এদের মধ্যে 12 আর 16-র মধ্যে সাধারণ গুণিতক আমি কী দেখতে পাচ্ছি? দেখো 48, এবং এদের মধ্যে সবথেকে ছোট যে কমন মাল্টিপল সেটাকে অবশ্যই 48। 48-এর পরেও আরও এদের মধ্যে কমন গুণিতক আমি পাবো, কিন্তু সবথেকে ছোট সাধারণ গুণিতক কোনটা? না 48। তাহলে হয়ে গেল 48 হচ্ছে তার এলসিএম। বোঝা গেল কত সহজে আমরা HCF এলসিএম নির্ণয় করতে পারি? এটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। আর একটা কথা তোমার জানতে হবে, তোমরা সবাই আশা করবো যে 2 4 8 3 9 11 এই যে সংখ্যাগুলো আছে এদের ডিভিসিবিলিটি মেথড জানো বা বিভাজ্যতা নিয়ম জানো। বিভাজ্যতার নিয়ম না জানলে কিন্তু এলসিএম এবং HCF চ্যাপ্টারে একটু প্রবলেম হবে। ঠিক আছে, কারণ ম্যাক্সিমামটাই আমি এই দুটো কনসেপ্ট, ফ্যাক্টর মাল্টিপল এবং ম্যাক্সিমাম, আমি অর্ধেকটাই আমি তোমাদের ডিভিসিবিলিটি দিয়েই কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে, একটা পুরো টাইপ আছে যেটা পুরোপুরি ডিভিসিবিলিটি বেস। ঠিক আছে, তো ডিভিসিবিলিটির ওপর এই যে নাম্বারগুলো বললাম সেগুলোর নিয়মগুলো একবার দেখে নিও, আমি অঙ্ক করাতে করাতে সব নিয়ম বলে দেবো। ওকে, চলে আসি প্রথম প্রশ্নে, যেখানে টাইপ 1 আমরা বেসিক কনসেপ্ট শিখবো এলসিএম এবং একদম বেসিক কনসেপ্টের উপর যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে দ্য এলসিএম অফ 1/3, 5/6, 2/9, 4/27 ইজ। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে সংখ্যাগুলো, এগুলো সব সংখ্যাগুলো কী, সব ভগ্নাংশ। তাহলে যখন ভগ্নাংশের এলসিএম বা লসাগু নির্ণয় করতে হয়, ভগ্নাংশের এলসিএম বা লসাগু নির্ণয় করার সময় আমায় মনে রাখতে হবে যে ভগ্নাংশের লসাগু নির্ণয় করার সময় ভগ্নাংশের দুটো বিষয়বস্তু থাকে, ভগ্নাংশের মধ্যে দুটি পার্ট থাকে। যদি আমরা P/Q একটা ভগ্নাংশ বলি, এই P-কে বলা হয় কি, নিউমারেটর বা লব, আর Q-কে বলা হয় হর। হ্যাঁ কি না বলবো দাদা? একদম ঠিক। যখন আমরা ভগ্নাংশের লসাগু নির্ণয় করি তখন মনে রাখবো এই যে প্রত্যেকটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এই ভগ্নাংশগুলোর লবে যারা বসে আছে তাদের আমি কি করে দেবো, লসাগু। যেটা নির্ণয় করতে হবে সেটা লবে করব, ঠিক তার উল্টো মানে হরে করব আমি কি, গসাগু। মনে থাকবে? তাহলে ভগ্নাংশের লসাগু ইজ ইকাল টু লবের লসাগু বাই হরের গসাগু। বোঝা গেছে? বলো একদম ঠিক। তাহলে লবগুলো লসাগু দেখো 1 5 2 4, এদের লসাগু কী করবো? তাহলে 1 5 2 4 যখন এদের লসাগু তুমি নির্ণয় করবে, মনে রাখবে যে লসাগুর
একটা বিশাল মজাদার বিষয়বস্তু, সেটা হচ্ছে যখন আমি দেখতে পাবো যে দুটো সংখ্যা, এখানে চারটে সংখ্যা আছে, তার মানে দুটো, যে কোনো দুটো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট মাল্টিপল লুকিয়ে আছে। দেখো, 2কে দুগুণ করলে ডাইরেক্ট 4 হয়, তাহলে ডাইরেক্ট মাল্টিপলকে 4, তাহলে 2-এর ডাইরেক্ট মাল্টিপল 4 লুকিয়ে আছে এখানে। তাহলে আমি যখনই দেখতে পাবো তখন আমি কী করে দেবো না, এই ভদ্রলোক মানে 2কে আর 4-এর মধ্যে একটা নাম্বারকে, আমি 4কে, বড় নাম্বারটাকে সবসময় চুজ করে নেবো। মানে 2 আর 4-এর মধ্যে এলসিএমকে 4 হবে, 2 আর 4 এলসিএম কত 4, তাহলে 1, 5, 2, 4 এদের এলসিএম করার সময় 2 আর 4 আমি দুবার লিখবো না, আমি 2কে অমিট করে শুধু 4কে রেখে দেবো, কারণ 2 আর 4 এলসিএম তো 4, বোঝা গেল। এবার দেখো 1, 5, 4 এদের মধ্যে কমন মাল্টিপল আমি যদি নির্ণয় করার চেষ্টা করি, করতে পারি, কিন্তু আমি কি করব না 1, 5, 4 এটা হচ্ছে এরা কি না কো প্রাইম নাম্বার, মানে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। মনে রাখবো সবসময় কো প্রাইম নাম্বারের মাল্টিপল করলেই আমরা লসাগু পেয়ে যাই ডাইরেক্ট। তার মানে 1, 5, 4-এর লসাগু কী হবে না 1 × 5 × 4, দ্যাটস ইট, ডাইরেক্ট আনসার। ওকে, বোঝা গেল? খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্ট গল্প কি বললাম না 1, 5, 2, 4 এদের মধ্যে 2 আর 4 হচ্ছে ডাইরেক্ট মাল্টিপল। তাহলে যখনই ডাইরেক্ট মাল্টিপল দেখবো তখন সবথেকে বড় সংখ্যাটাকে আমি নিয়ে কাজ করবো, ছোটো সংখ্যাটাকে ওখানেই অমিট করে দেবো। এবার দেখতে পাচ্ছি 1, 5, 4 হচ্ছে কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে কি এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে নেই। যখন দেখবো কো প্রাইম নাম্বার তাদের ডাইরেক্ট গুণ করে দেবো, তারাই হয়ে যাবে আমার এলসিএম। তার মানে হচ্ছে 1 × 5 × 4 হয়ে গেল আমার লবের লসাগু বা এলসিএম অফ দ্য নিউমারেটর। ওকে, তাহলে উল্টো গল্পটা মানে হচ্ছে গসাগু করবো আমি কাদের, হরের। এবার দেখবো 3, 6, 9, 27 এদের মধ্যে তুমি বুঝতেই পারছো এদের মধ্যে প্রাইম ফ্যাক্টর করার কোনো দরকার নেই। সব থেকে ছোটো সংখ্যা যে বাকি সবকটা সংখ্যাকে পুরোপুরি ভাগ করে সেই হচ্ছে গসাগু। যেমন হচ্ছে 3, এ 6কে পুরোপুরি ভাগ করে, 9কেও পুরোপুরি ভাগ করে, 27কেও পুরোপুরি ভাগ করে। তার মানে হরের গসাগু কত হয়ে গেল 3। তাহলে 4, 5, 20/3 হয়ে গেল আমার কারেক্ট আনসার। কোথায় আছে না অপশান সি। ওকে, নেক্সট গল্প দেখো, একই গল্প আবার বলেছি একটা, এটা আমরা এলসিএম নির্ণয় করলাম, এটা আমরা এইচসিএফ নির্ণয় করবো। তাহলে এইচসিএফ নির্ণয় করার সময় ঠিক উল্টো কি বলবো না এইচসিএফ অফ নিউমারেটর বাই এলসিএম অফ ডিনোমিনেটর মাথায় থাকবে, ঠিক আছে? লবের গসাগু আর হরের লসাগু ঠিক তার উল্টো, যেটা নির্ণয় করতে বলবে এখানে সেটা আমরা লবে করব। তাহলে বলো 2, 8, 64, 10 এদের আমরা গসাগু কী বলবো? তাহলে এখানে দেখতে পাচ্ছি 10 একটা ভদ্রলোক বসে আছে, যার জন্য আমার 2, 8, 64-তে একটু প্রবলেম হচ্ছে। না হলে 2, 8, 64 থাকলে বলতাম যে 2 পুরোপুরি 8কে ভাগ করে, 2 পুরোপুরি 64কেও ভাগ করে, তাই এদের গসাগু কত হবে 2 হবে। কিন্তু 10ও দেখতে পাচ্ছি, কিন্তু 10-এর মধ্যে আর তো এদের মধ্যে যে ফ্যাক্টরগুলো লুকিয়ে আছে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে খালি 2 অবস্থিত। 10কে আমরা কী লিখবো না দাদা 2 × 5, তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর একমাত্র 2 আছে। তাহলে আমি বুঝেই গেলাম যে 2, 8, 64, 10-এর মধ্যে একদম হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো 2 লুকিয়ে আছে। ওকে, তার মানে আনসার কী হলো না 2, 8, 64, 10-এর এইচসিএফ কত হয়ে গেল 2। ওকে, এবার দেখো 3, 9, 81, 27 একটু আগেই বললাম না যে 3, 9, 81, 27 এদের মধ্যে সবসময় দেখতে পাচ্ছি যে একটা সিরিজ কাজ করছে। দেখো 3কে 3 গুণ করলে 9 হয়, মানে ডাইরেক্ট মাল্টিপল। তোমার ছোটোকে তোমরা কী করে দেবে, উড়িয়ে দেবে। 9কে ডাইরেক্ট 9 গুণ করলে 81 পাওয়া যায়, তার মানে দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট মাল্টিপল গল্প আছে, তার মানে ছোটোকে তোমরা কী করে দেবে, উড়িয়ে দেবে। 81 ডাইরেক্ট 3 গুণ করলে 27কে ডাইরেক্ট যদি আমি 3 গুণ করি তাহলে আমি কী পাই, 81 পাই। তাহলে আমি কী করবো, 27কে উড়িয়ে দেবো, তাহলে শুধু কে পড়ে থাকবে 81। তার মানে অবশ্যই এদের এলসিএম কত হবে 81, তাহলে 2/81 যাবে কারেক্ট আনসার অপশান বি। বলো কতক্ষণ লাগলো? তাহলে আমরা যদি ছোটোবেলার মতো 3, 9, 81 আর 27 এইভাবে লসাগু নির্ণয় করতে বসতাম তাহলে তো ব্যাস হরি বল, কিছু বলার নেই আর। চলো নেক্সট প্রশ্ন। এবার দেখো, এবার যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা দারুণ একটা প্রশ্ন এবং এখানে অলরেডি প্রাইম ফ্যাক্টরে ভাঙাই আছে। দেখো এটা একটা সংখ্যা, খুব ভালো করে বুঝবে, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আর এটা একটা সংখ্যা। ওকে, তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অলরেডি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে ভাঙাই আছে। তাহলে আমাদের এইচসিএফ নির্ণয় করতে হবে। তাহলে আমাকে নির্ণয় করতে হবে এদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আগে কমন ফ্যাক্টর কী কী আছে দেখে নিই। তাহলে কমন ফ্যাক্টর কী কী আছে দেখেছি, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 তো এখানেও আছে, তাহলে 2 সবকটাতেই যখন আছে তাহলে 2 তো ওদের মধ্যে এইচসিএফ হবেই।
এবার 2-এর আমার দেখতে হবে যে পাওয়ার দেখতে পাচ্ছি কিছু কিছু সংখ্যা বসে আছে, তাহলে আমাকে খুঁজে বার করতে হবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো খুঁজে বার করে নিয়েছি। এবার আলটিমেট এই 2-এর সর্বোচ্চ কত পাওয়ার যেটা সবার মধ্যে আছে সেটা কত আছে। 2 এখানে দেখতে পাচ্ছি পাওয়ার 3 আছে, এখানে 2 এখানে 3, তাহলে 3-এর মধ্যেও 2 অবশ্যই আছে, 3-এর মধ্যেও 2 অবশ্যই আছে, আর 2 তো এখানে আছেই, তাহলে সর্বোচ্চ কমন পাওয়ার সেটা হচ্ছে 2 আছে। সিমিলারলি এদের সবকটার মধ্যে কি 3 আছে, দেখি এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নেই, তাহলে 3কে আমি লিখতে পারবো না কারণ এটা কমন ফ্যাক্টরের মধ্যেই নেই। 5 এখানেও আছে, 5 এখানেও আছে, 5 এখানেও আছে, 5 লিখতে পারি। তাহলে সর্বোচ্চ পাওয়ার যেটা সবার মধ্যে উপস্থিত সেটা কি 2 এখানে দেখতে পাচ্ছি, 3 এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কিছু নেই মানে 1, তাহলে 1 তো সবার মধ্যেই আছে, তাহলে 1। সিমিলারলি 7 দেখতে পাচ্ছি এখানে 4 আছে, এখানে 3, এখানে 2, তাহলে সর্বোচ্চ সবার মধ্যে 2, তাহলে 7 স্কোয়ার, বেশ গল্প শেষ। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 × 5 × 49, হ্যাঁ কি না বলো তো, একদম ঠিক। তাহলে 4 5 20, 49 × 98 মানে 980 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। কোথায় আছে অপশানে, বলো, বোঝা গেছে, একদম বোঝা গেছে। এবার দেখো এই প্রশ্নে বলা হয়েছে যে 132, 204 এবং 228-এর এইচসিএফ নির্ণয় করো বা গসাগু নির্ণয় করো। তা তোমরা এই ছোটোবেলার মতো ভাগ প্রক্রিয়ায় বা এরকমভাবে যদি এইচসিএফ নির্ণয় করতে চাও তাহলে বলবো তোমরা ভুলে যাও, ঠিক আছে, সেদিন আর নেই, তোমরা বড় হয়ে গেছো। তাহলে এখন তোমরা কী করে এইচসিএফ নির্ণয় করবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে করতে পারো, কিন্তু আমি বলবো তার থেকেও একটা সহজ পদ্ধতি তোমাদের বলবো। দেখো খুব ভালো করে বুঝবে, সব পরীক্ষায় কাজে লাগবে। 132, 204 এই দুটো সংখ্যা যদি এইচসিএফ নির্ণয় করতে বলে, তুমি কী করবে, এদের ডিফারেন্স নির্ণয় করবে, এদের মধ্যে কতটা ডিফারেন্স আছে, কতটা পার্থক্য, এদের বিয়োগফল কত। 204 আর 132 ডিফারেন্স কত, অর্থাৎ 2 আর হচ্ছে এখানে 7, 72 মনে রাখবো। তার মানে এই 72 এই 132 আর 204-এর এইচসিএফ হতে পারে, গসাগু হতে পারে, অথবা 72-এর কোনো ফ্যাক্টর হতে পারে এদের এইচসিএফ। এবার দেখতে পাচ্ছি এখানে দুটো সংখ্যা নয়, আর একটা সংখ্যা এদের মধ্যে আছে 228, তাহলে আমি এই দুটো সংখ্যার এইচসিএফ নির্ণয় করতে পারি। তার মানেই বলে দেবো যে যেটা আমি এইচসিএফ নির্ণয় করলাম সেটা যদি 228-কে পুরোপুরি ভাগ করে তাহলে সেটাই হবে এইচসিএফ, বা তার কোনো ফ্যাক্টর দিয়ে এই 228-কে পুরোপুরি ভাগ যায় তাহলে সে হবে এইচসিএফ। তাহলে দেখো আমি খুব সহজেই এখানে দেখতে পাচ্ছি যে 72-এর ফ্যাক্টর এই 4টে অপশানের মধ্যে কে আছে। 21 কি 72-এর ফ্যাক্টর মানে কি, যে 72-কে পুরোপুরি ভাগ করবে। 21 কি পুরোপুরি ভাগ করে 72-কে, 21-এর মধ্যে 7 লুকিয়ে আছে, 72-এর মধ্যে 7 নেই, তার মানে কখনোই 21 72-কে পুরোপুরি ভাগ করতে পারবে না, তার মানে এটা আনসারই হতে পারে না। ওকে, কিন্তু দুঃখের বিষয়ে 6ও 72-কে পুরোপুরি ভাগ করে, 18ও পুরোপুরি 72-কে ভাগ করে, এবং 12 72-কে পুরোপুরি ভাগ করে। ইটস নট ইট, বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 18-এর মধ্যে আরও দুটো ফ্যাক্টর লুকিয়ে আছে, এটা হচ্ছে 9 এবং 3ও লুকিয়ে আছে, ঠিক আছে। আমি যদি দেখি যে 9 যদি এই সবকটা সংখ্যার এইচসিএফ 18 হয় বা সবকটা সংখ্যার কমন ফ্যাক্টর 18 হয়, তাহলে 18 দিয়ে সবাই ভাগ যাবে, তাহলে 18 দিয়ে ভাগ যাওয়া মানে 9 দিয়েও পুরোপুরি ভাগ যাওয়া। আর 9-এর ডিভিজিবিলিটি রুল কী বলে, কোনো একটা সংখ্যার প্রত্যেকটা ডিজিটের সাম যদি 9 দিয়ে পুরোপুরি ভাগ যায় তাহলে সংখ্যাটিও 9 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, হ্যাঁ কি না বলো। তাহলে দেখো 228-এর মধ্যে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর সাম যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে এও 9 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। দেখি 8 আর 2, 10 আর 2, 12, 12 কি 9 দিয়ে ভাগ যায় না, তার মানে কখনোই 228 9 দিয়ে ভাগ যাবে না, হ্যাঁ কি না। তাহলে 9 দিয়ে যখন ভাগ যাবে না তার মানে এটা আনসার হতেই পারে না, কারণ কি 9 দিয়ে ভাগ যাবে না মানে সেটা 18 দিয়ে একদমই ভাগ যাবে না, বলো একদম ঠিক। তাহলে পড়ে রইল 12 আর 6-এর গল্প। এবার দেখতে পাচ্ছি 6 দিয়ে ভাগ যাওয়া মানে সে 3 দিয়েও ভাগ যাওয়া, 2 দিয়ে ভাগ যাওয়া। 3-এর ডিভিজিবিলিটি রুল, 9-এর ডিভিজিবিলিটি রুল একই, ডিজিটগুলোর সাম যদি 3 দিয়ে ভাগ যায় তার মানে সে অবশ্যই সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। 8 আর 2, 10 আর 2, 12, 12 3 দিয়ে ভাগ যায় মানে 3 দিয়ে ভাগ যায়। এই সংখ্যাটার ইউনিট ডিজিট 8 মানে কি একটা জোড় সংখ্যা, তার মানে অবশ্যই 2 দিয়ে ভাগ যায়, তার মানে 3 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায় মানে 6 দিয়েও ভাগ যায়। সিমিলারলি এও 2 দিয়ে ভাগ যায়, 204 আছে, আর 4 আর 2 6 মানে 3 দিয়েও ভাগ যায় মানে 6 দিয়েও ভাগ যায়। 132 তার মানে 132 মধ্যে দেখতে পাচ্ছি 2 আছে লাস্টে, এবং এটা 3 আর 2 5 আর 1 6 মানে 3 দিয়েও ভাগ যায়, তার মানে 6 দিয়েও ভাগ যায়। তাহলে 3টে সংখ্যা 6 দিয়ে অবশ্যই ভাগ যায়, তাহলে এ আনসার হতে পারে। তাহলে 12টা একবার চেক করে নিতে হবে, 12-এর মধ্যে কী লুকিয়ে আছে 4 আর 3, 3 দিয়ে ধরে সবাই ভাগ যায় আমি দেখে নিয়েছি। 4 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি না, 4-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে সংখ্যার লাস্ট দুখানা ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। 32 4 দিয়ে ভাগ যায় একদম, 4 8 32, 04 অবশ্যই 4 1 4,
28, 4 7 28, তার মানে এই প্রত্যেকটা সংখ্যা 4 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, মানে 12 দিয়েও ভাগ যায়। তাহলে এবার আমার হয়ে গেল সমস্যা, সংখ্যাগুলোর প্রত্যেকটা 6 দিয়েও ভাগ যাচ্ছে, 12 দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে আনসার কী হবে? সবসময় মনে রাখবো আমাকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করতে হবে। তাহলে বলো 12 আর 6-এর মধ্যে হাইয়েস্ট কে? 12, তখন অবশ্যই 12 হবে কারেক্ট আনসার। 6 কী হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল। বোঝা গেল? এত সহজেই এই ধরনের প্রশ্নের সমাধান করা যায়, শুধু আমি তোমার বোঝালাম বলে সময়টা নিল, না হলে তোমরা যদি নিজেরা করে একবার বুঝে যাও সেকেন্ডে আনসার আসবে। ওকে, দেখো পরের প্রশ্নে আবার এই আনসার আসছে। The maximum number of students among whom 1001 pens and 910 pencils can be distributed in such a way that each student gets the same number of pens and same number of pencil. তার মানে আমার বলতে চাইছি যে 1001টি কলম এবং 910টি পেন্সিল কিছু সংখ্যক স্টুডেন্টের মধ্যে বা কত সংখ্যক ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যাতে তারা প্রত্যেক ছাত্রছাত্রী সমান সংখ্যক কলম আর সমান সংখ্যক পেন্সিল পায়। ওকে, সবসময় মনে রাখবো, তাহলে আমাকে ছাত্রটির সংখ্যা এমন হতে হবে যাদের মধ্যে 1001টি কলম পুরোপুরি ভাগ করা যাবে এবং 910টি পেন্সিলও পুরোপুরি ভাগ করা যাবে। তার মানে সেই সংখ্যাটা 1001কে পুরোপুরি ভাগ করবে, 910কেও পুরোপুরি ভাগ করবে। তার মানে সেরকম সংখ্যা কী হতে পারে? অবশ্যই এইচসিএফ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ কি না 1001 অ্যান্ড 910। এবার আমরা শিখেছি যে এক্ষুনি শিখলাম যে এইচসিএফ নির্ণয় করার জন্য বা গসাগু নির্ণয় করার জন্য আমার গসাগু করার প্রয়োজন হয় না, জাস্ট ডিফারেন্স নির্ণয় করবো। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তা 1001 আর 910-এর মধ্যে ডিফারেন্স কত? যে 1000 থাকতো তাহলে এখানে কত 90 হতো, এখানে 1 বেশি আছে তার মানে 91। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে ডিফারেন্স কত? 91। তাহলে আমার এইচসিএফ কী হবে না 1001 আর 910-এর আয়দার 91 অর কী হতে পারে? ফ্যাক্টর অফ 91 বা 91-এর উৎপাদক বা কি না আমার হচ্ছে ফ্যাক্টর, তাই তো? হ্যাঁ কি না বলো? একদম ঠিক। বলো, তাহলে 4টে অপশান এখানে দেওয়া আছে, তাহলে আয়দার 91 হতে পারে এদের এইচসিএফ অথবা এর ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর অবশ্যই 91 অপেক্ষা কী হবে? ছোটো হবে। তাহলে দেখো তো এখানে 91 অপেক্ষা ছোটো কেউ আছে? 1911 এ কি 91 অপেক্ষা ছোটো? 1001 এ কি 91 অপেক্ষা ছোটো? 910 এ কি 91 অপেক্ষা ছোটো? কখনোই নয়। তাহলে ডাইরেক্ট 91 দেখতে পাচ্ছি, আনসার দাগ দাও। এতটা সহজেই এই ধরনের প্রশ্ন বানানো যায়। ওকে, দেখো, a rectangular courtyard 3.78 meter long and 5.25 meters wide is to be paved exactly with square tiles. খুব ভালো কথা। মানে কি 3.78 মিটার দীর্ঘ এবং 5.25 মিটার প্রস্থ বিশিষ্ট 5.2 মিটার প্রস্থ বিশিষ্ট একটি কোর্টিয়ার্ড সমান দৈর্ঘ্যের সমান সংখ্যক টাইলস দিয়ে আবৃত করা হয়। খুব ভালো কথা। সর্বোচ্চ কত আকারের বা দৈর্ঘ্যের টাইলস আমার এক্ষেত্রে ব্যবহার করতে হবে? তাহলে সবসময় মনে রাখবো যে যখনই আমার একটা ফ্লোরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং এতে টালি বসাতে হবে একই মাপের এবং সেটা বর্গক্ষেত্রাকার, তার মানে ওই বর্গক্ষেত্রাকার যে টালিটা তার যে দৈর্ঘ্য সেটা অবশ্যই এমন একটা সংখ্যা হবে যে এই পুরো মেঝেটার দৈর্ঘ্য এবং প্রস্থ দুজনকেই পুরোপুরি ভাগ করে। এবং পুরোপুরি ভাগ করে এর মানে হচ্ছে সবথেকে বড় যখন মাপ নিতে হবে তার মানে মনে রাখতে হবে যে শুধু ফ্যাক্টর নিলেই হবে না, হাইয়েস্ট কমন ফ্যাক্টর নিতে হবে। মানে আমার নির্ণয় করতে হবে এইচসিএফ। কাদের বাবা? 378 সেন্টিমিটার, 3.78 মিটার মানে 378 সেন্টিমিটার অ্যান্ড 525 সেন্টিমিটার। ইজ ইট ক্লিয়ার? বলবো জলের মতো পরিষ্কার। মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয় তো, বাচ্চাবেলা শিখেছিলাম না? এটা যদি করে দেখাতো তাহলে খুব কষ্টের ব্যাপার। তাহলে 3.78কে 100 দিয়ে গুণ করলে 378 আর 5.25কে 100 দিয়ে গুণ করলে 525 সেন্টিমিটার। এবার এইচসিএফ নির্ণয় করবো কী করে? আমরা এক্ষুনি শিখেছি এদের ডিফারেন্স কী হবে? আর এখানে দেখতে পাচ্ছি 8 থেকে 15 7 দিলে, আর এখানে 7 রেখে 8 থেকে 4 দিলে, তাই তো? আর এখানে হচ্ছে 1, তাহলে 147। তাহলে আইদার 147 হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার অথবা ফ্যাক্টর অফ 147। তাহলে দেখতে পাচ্ছি এখানে 147 কোথাও নেই, সবাই 147 অপেক্ষা ছোটো। তাহলে 147-এর ফ্যাক্টর হবে আনসার। নান দেখতে পাচ্ছি, নানকে ছেড়ে দাও। নান তোমাদের অপশানে থাকবে না, থাকতেও পারে, কিন্তু নান আমার মনে হয় না তোমাদের অপশানে থাকবে বলে। ঠিক আছে, সাধারণত আমাদের পিএসসি কখনো নান অপশান দেয় না। ওকে, তাহলে 147-এর ফ্যাক্টর কে কে আছে? 42 কি 147-এর ফ্যাক্টর? কখনোই নয়। এখানে তো 7 আছে, 7 কি মৌলিক সংখ্যা, তার মানে 42 তো এখানে যৌগিক সংখ্যা, তার মানে কখনোই 147-এর ফ্যাক্টর 42 হতে পারে না, তার মানে আনসার হতেই পারে না। ওকে, তাহলে আইদার 21 অর 14 দেখতে পাচ্ছি কী সংখ্যা? 14 সিমিলারলি আবার একটা জোড় সংখ্যা, তাহলে 147-এর ফ্যাক্টর 14 কী হতে পারে? কখনোই হতে পারে না। কী হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল। একমাত্র 21ই পড়ে আছে
যে হচ্ছে 147-এর ফ্যাক্টর এবং যাকে 7 দিয়ে গুণ করলে 147 হয়, হ্যাঁ কি না? তাহলে ডাইরেক্ট বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলো অঙ্ক করতে হচ্ছে, তাহলে অঙ্ক তো করতেই হচ্ছে না, একই জিনিস শিখছি আমরা। তাহলে 4 metal rods of length 78 centimeter, 104 centimeter, 117 centimeter, 169 centimeter are to be cut into parts of equal lengths. Each part must be as long as possible. What is the maximum number of pieces that can be cut? দারুণ একটা প্রশ্ন। ওকে, তাহলে আমাকে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে খুব ভালো করে বুঝবে। বলেছে 78, 104, 117 আর 169, এই চারটে মাপের দুটো রড আছে, এই চারটে মাপের চারটে রড আছে। ওকে, এবং এদের কি করে কাটতে হবে না, সমান মাপের কাটতে হবে, সমান মাপের কাটতে হবে। তাহলে প্রতিটা সমান রডের দৈর্ঘ্য সর্বোচ্চ নেওয়া হলো, প্রতিটা দৈর্ঘ্য যেন সর্বোচ্চ হয়, সমান মাপ তো হতেই হবে, এবং প্রতিটা যেন সর্বোচ্চ মাপের হয়, সমান মাপটা যেন সর্বোচ্চ মাপের হয়। তাহলে এরকম কতগুলো টুকরো হবে? এখানে দেখো দুটো প্রশ্ন হয়। এখানে প্রশ্নটা কি, সর্বোচ্চ যে সমান মাপ সেই মাপটা কত হতে পারে, আর একটা প্রশ্ন হচ্ছে এটা যে সর্বোচ্চ কত টুকরো করা যেতে পারে। বোঝা গেল? বলে একদম ঠিক বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। যদি আমাকে বলতো যে সর্বোচ্চ মাপ, সর্বোচ্চ রডের সর্বোচ্চ মাপের দৈর্ঘ্য, রডটা দৈর্ঘ্য কত, তাহলে আমি কী করতাম না, HCF অফ 78, 104, 117 এবং 169 করতাম। বলে একদম ঠিক। দেখো আমি দেখতে পাচ্ছি যে এদের HCF কী, বলো তাদের HCF কী হবে? 78, 13 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 13 6 78, 104, 8 13 104, 13 9 117, 13 × 13 169। তার মানে এই প্রত্যেকটা সংখ্যা 13 দিয়ে ভাগ যায়, তার মানে এদের HCF কত না 13। ওকে, 13 দিয়ে ভাগ করার যে আমি ভাগফলগুলো পেলাম, সেইগুলো হচ্ছে টুকরো। তার মানে 13 দিয়ে যখন 78কে ভাগ করছি, তার মানে 78-এর মধ্যে 13 সেন্টিমিটার মাপের রড কতগুলো আছে? 6টা আছে। 104-এর মধ্যে 13 সেন্টিমিটার রড কতগুলো আছে? 8টা আছে। 109-এর মধ্যে 13 সেন্টিমিটার রড কতগুলো আছে? 9টা আছে। 169-এর মধ্যে 13 সেন্টিমিটার রড কতগুলো আছে? 13টা আছে। তাই টোটাল সব থেকে বেশি কতগুলো রড আমি পেলাম, সর্বোচ্চ কত টুকরো রড আমি পেলাম না, 6 + 8 + 9 + 13। বলো 6 আর 8 14, 14 আর 13 27, 27 আর 9 হচ্ছে 36। অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এর থেকে সহজ আর কিছু হয়? জাস্ট বুঝতে হবে অঙ্কে কী বলেছে আর অঙ্কের মানে, আমি তোমাদের সেটাই বোঝাই। ওকে, চলে যাই পরের টাইপে। এই গেল আমার টাইপ 1। টাইপ 2তে আমরা শিখবো রিমাইন্ডার কনসেপ্ট ইন HCF। ওকে, খুব ভালো করে বুঝবে। বলছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 62, 132 অ্যান্ড 237 টু লিভ দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। যখনই বলবে যে 62, 132 এবং 237-এর এমন একটা লার্জেস্ট নাম্বার দিয়ে ভাগ করতে হবে যে প্রতি ক্ষেত্রে একই পরিমাণ কী থাকে না, ভাগশেষ থাকে। তাহলে এমন একটা সংখ্যাকে 62কে ভাগ করব, বা 132কে ভাগ করব, বা 237কে ভাগ করব, যে প্রত্যেক ক্ষেত্রে সমান ভাগশেষ দেবে। তাহলে যদি বলি আমি ভাগশেষ না পেতে চাই না, রিমাইন্ডার কনসেপ্টে সবসময় মনে রাখতে হবে যে আমার প্রশ্নটা হবে যে আমি ভাগশেষ যদি না পেতে চাই তাহলে আমায় কী করতে হবে। তখন আমায় কী করতে হবে না, এই প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স নির্ণয় করতে হবে। কী কী সংখ্যা আছে এখানে? 62, 132, 237। বলো 132 আর 62-এর মধ্যে ডিফারেন্স কত? এখানে 0, 6 থেকে 13 হচ্ছে 70। 132 আর 237-এর মধ্যে ডিফারেন্স কত? আর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 105। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। আর একটা সংখ্যা পড়ে আছে 62, 237, এদের ডিফারেন্স কত? তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 2 থেকে 7 এখানে কত? 5, এখানে হচ্ছে 6 থেকে 13 7, এখানে হচ্ছে 175। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে এই যে 70, 105 আর 175, এই তিনটে সংখ্যা যে পেলাম, এই তিনটে সংখ্যাকে এবার যদি সেই সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে আর কোনো ভাগশেষ পড়ে থাকবে না। বোঝা গেল? তাহলে সবসময় মনে রাখবো যখনই রিমাইন্ডার কনসেপ্টে এরকম প্রশ্ন আসবে যে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার
যেটা এদের ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। আমার কনসেপ্ট হবে কি, যদি ভাগশেষ না পাওয়া যেতে হয় তাহলে আমায় কী করতে হবে, তাহলে আমায় করতে হবে কি না, এই তিনটে সংখ্যার মধ্যে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্স কত আমার নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে যে সংখ্যাগুলো পাবো তাদের এইচসিএফ নির্ণয় করবো, তাহলে সেটাই হবে আমার কারেক্ট আনসার। তাহলে 70, 105 আর 175 এদের এইচসিএফ কী হবে বলো দাদা? 70 আর 100 আমাদের জানি, এক্ষুনি শিখলাম, খুব ভালো করে বুঝবে। এদের 70, 175 আর 105, 175 না, আগে 105 লিখি, কেন বেকার কষ্ট দেবো শরীরকে। 105 আর 175 এদের এইচসিএফ যদি আমি করতে চাই তাহলে আমায় কি, কার সাহায্য নিতে হবে? ডিভিশন মেথড, সরি ডিফারেন্স মেথড। তাহলে ডিফারেন্স করি, 105 আর 70 ডিফারেন্স কত? অর্থাৎ 35। তাহলে আয়দা 35 হতে পারে আমার আনসার, অথবা এর কোনো ফ্যাক্টর হতে পারে, হ্যাঁ কি না? 35 এখানে দেখতে পাচ্ছি। 35 ফ্যাক্টর কেউ আছে এখানে? বলো 35 ফ্যাক্টর কোথাও আছে? 35 ফ্যাক্টর কি 14 হতে পারে? না। 35 ফ্যাক্টর কি 42 হতে পারে? না। 35 ফ্যাক্টর কি 21 হতে পারে? কখনোই নয়। কারণ একমাত্র অপশান বি হবে কারেক্ট আনসার। বলো কতটা ইজি হলো? একদম ইজি, কিছুই তো নেই। নেক্সট প্রশ্ন, এ মিল্কম্যান হ্যাজ 3 জার্স কন্টেনিং 57 লিটার্স, 129 liters, 177 liters of pure milk, respectively. A measuring can, after a different number of exact measurement of milk in each jar, leaves the same amount of milk unmeasured in each jar. তার মানে বোঝা গেল গল্পটা কী বলা হয়েছে। তার মানে 3টে জারের মধ্যে কী আছে? মিল্ক আছে। কত কত কোয়ান্টিটির আছে বলা আছে। তাহলে এমন একটা আমি মাপনী চোঙ ব্যবহার করছি যে 57 লিটারকে ভাগ করার পরেও সমান যে ভাগশেষ দিচ্ছে, 129 লিটারকে ভাগ করার পরেও সেই ভাগশেষ দিচ্ছে, 177 লিটারকে ভাগ করার পরেও সেই ভাগশেষ দিচ্ছে। তার মানে প্রশ্নটা আলটিমেট এটাই আছে যে এমন একটা সংখ্যা যে 57কে ভাগ করেও যা ভাগশেষ দেবে, 129কে ভাগ করেও সেই ভাগশেষ দেবে, 177কে ভাগ করেও সেই ভাগশেষ দেবে। তাহলে যদি ভাগশেষ সমান হয় তাহলে ভাগশেষ যদি না পেতে যাই, পুরোপুরি ভাগ করবে, তাহলে সেটা কী করে করবো? না তাদের ডিফারেন্স করে। তাহলে বলো 57, 129, 177 এদের মধ্যে ডিফারেন্স কী কী আছে? 57, 129 মধ্যে ডিফারেন্স কী? এখানে হচ্ছে দেখতে পাচ্ছি 2, এখানে হচ্ছে 72। এখানে ডিফারেন্স কত দাদা? 8। এখানে হচ্ছে কত? 3 থেকে 7, 4, 48, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 57, 177 মধ্যে ডিফারেন্স কত? 0। এখানে হচ্ছে 120, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 72, 48 আর 120 এই তিনটে সংখ্যা আমাকে কী নির্ণয় করতে হবে? এইচসিএফ নির্ণয় করতে হবে। তার মানে কি, এমন সংখ্যা সবথেকে বড় ফ্যাক্টর যে 72। এবার কী হবে? যখনই ডিফারেন্সগুলো পেয়ে গেলাম, এবার আমার প্রশ্নটা কী হয়ে গেল? প্রশ্নটা এরকম হয়ে গেল যে 72, 48, 120 সবথেকে বড় কমন ফ্যাক্টরকে, মানে যে সবথেকে বড় সংখ্যা যে 72কে পুরোপুরি ভাগ করবে, 48কে পুরোপুরি ভাগ করবে এবং 120কেও পুরোপুরি ভাগ করবে, সেটা কি? এইচসিএফ অফ কে? না 72, 48 আর 120। এবার তুমি বুঝতে পারছো দেখে যে 72, 48 আর 120 এইচসিএফ সবাই জানা, বাচ্চারা বলতে পারবে। আর 24, 24 দিনে 72, 24 দুগুণ 48 আর 24 মাঝে 120। কোথায় 24? অপশান সি। ওকে, বা এদের ডিফারেন্স করেও করতে পারতে। 48 আর 72-এর ডিফারেন্স কত? আর এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে? 4, এই তো 24। দেখেছো? বোঝা গেছে? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। Find the greatest number that will divide 964, 1238 and 1400, leaving remainder 41, 31, 51 respectively. খুব ভালো কথা। তাহলে এখানের প্রশ্নটা সেরকমভাবে বুঝবে, খুব ভালো করে বুঝবে। আগে দেখার কনসেপ্ট ভুলে যাবে, এটা দেখে এটা বিয়োগ করে ভাগ ওসব ভুলে যাও। ব্যাপারটা সেরকম যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, সবথেকে বড় একটা সংখ্যা, যে কী করতে হবে? যে 968কে ভাগ করবে। তাহলে ধরলাম এন একটা সংখ্যা যে কী করছে, 964কে ভাগ করছে, 68 না, যে 964কে ভাগ করছে এবং ভাগ করে রিমাইন্ডার দিচ্ছে কত? 41, হ্যাঁ কি না? তাহলে সবথেকে বড় একটা সংখ্যা ধরলাম, সেই হচ্ছে এন, যে কী করছে 1238কেও ভাগ করছে এবং ভাগ করে ভাগসে দিচ্ছে কত দাদা? 31। তাহলে এন আবার 1400কেও ভাগ করছে, সেখানে ভাগসে দিচ্ছে কত? ওটা হচ্ছে 51। তাহলে আমাকে এনের ভ্যালু নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না? তাহলে আমি যদি বলি যে যদি আমি 41 এখান থেকে বিয়োগ করে দিই, এখান থেকেও 31 বিয়োগ করে দিই, আর এখান থেকে 51 বিয়োগ করে দিই, তাহলে কি 41, 31 আর 51 রিমাইন্ডার পাবো? না। আমি যদি 41 964 থেকে বিয়োগ করে দিলে এন দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে।
31 যদি বিয়োগ করে দিই তাহলে এন দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে, আর 51 যদি বিয়োগ করে দিই তাহলে এন দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। তাহলে আমাকে কী করতে হবে, ফার্স্টে রিমাইন্ডারগুলো যেগুলো আছে যেগুলো ইন্ডিভিজুয়াল নাম্বার থেকে বিয়োগ করে দিতে হবে। এটাই হচ্ছে কনসেপ্ট, এটাই আমরা বাচ্চাবেলায় শিখেছিলাম। সেই আমাদের স্যার বলতো যে এটা থেকে এটা বিয়োগ করে দাও, প্রতিটা নাম্বার থেকে বিয়োগ করে দিয়ে এইচসিএফ করে ফেলো, তাহলে এর হবে আনসার। কিন্তু কেন হবে সেই কথাটা বলতো না। ওকে, এটাই হচ্ছে তার উত্তর। ওকে, তাহলে এবার দেখো 964 থেকে 41 বিয়োগ করলে কত পড়ে থাকে, 9 কত না 23, হ্যাঁ কি না, একদম ঠিক। 1238 থেকে 31 বিয়োগ করলে 1 2 0, এখানে হচ্ছে 7, আর হচ্ছে 1400 থেকে 51 বিয়োগ করলে কত হবে দাদা, 1349, হ্যাঁ কি না, হলো তো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এবার এদের কী করতে হবে, এইচসিএফ নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না। তাহলে এবার তো আমার কী নির্ণয় করতে হবে, এনের ভ্যালু নির্ণয় করতে হবে। এনটা কি না, যে 923কেও পুরোপুরি ভাগ করে, 1207কেও পুরোপুরি ভাগ করে, 1349কেও পুরোপুরি ভাগ করে, এবং সবথেকে বড় কি না কমন ফ্যাক্টর। তাহলে 923, 1207, 1349 এইচসিএফ, বলো এদের এইচসিএফ নির্ণয় করবো কী করে। ডিফারেন্স ভিতরে আমার থেকে সবথেকে বড় অস্ত্র আমার কাছে আছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে কত, 2 থেকে 10 8, 284, হ্যাঁ কি না। কিন্তু 284-র মধ্যে তাহলে আমাকে দেখতে হবে যে 284 হতে পারে এদের এইচসিএফ, অথবা 284-র কোনো ফ্যাক্টর। 284-র ফ্যাক্টর কী আছে এখানে, কেউ আছে, একদম একটু হচ্ছে 71, 4 দিয়ে গুণ করলে 4 1 4, 4 7 28, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তার মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বলো বাকি কিন্তু কেউ এর ফ্যাক্টর না, 73 71 যখন এর ফ্যাক্টর, তবে 73 তো হতেই পারে না, 81 তো হবেই না, আর 61 হবেই না। বোঝা গেছে, বলো একদম ঠিক বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। দেখো টাইপ 3-র মধ্যে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো সলিউশন করব যে সমস্ত প্রশ্নগুলোতে আমরা ডিভিসিবিলিটি রুল কাজে লাগাতে পারবো, এবং এলসিএমে ডিভিসিবিলিটি রুল কাজে লাগিয়ে প্রশ্নগুলো সহজ একদম সেকেন্ডে ওড়ানোর পদ্ধতি দেখাবো। ওকে, খুব ভালো করে বুঝবে। দেখো কী বলা আছে, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ইনক্রিজড বাই 5 ইজ ডিভিসিবল বাই ইচ ওয়ান অফ 24, 32, 36 অ্যান্ড 54। তাহলে একটা সংখ্যা আছে, তোমরা ছোটোবেলায় এই ধরনের প্রশ্নের সমাধান কীভাবে করতে, বা এখনও তোমরা শেখো যে তোমরা কী করতে বলা হয় যে তোমাদের এই সংখ্যাগুলোর এলসিএম করা হয়, তার সঙ্গে 5 যোগ করলেই আমার কারেক্ট আনসার পাওয়া যায়, কিন্তু এলসিএম করতে একটা সময় লাগবে। ওকে, তাহলে আমি তোমাদের কী বলবো, ডিভিসিবিলিটি দিয়ে প্রশ্ন কী করে সহজে ওড়ানো যায়, ভালো করে বুঝবে। একটা সংখ্যা আছে সাপোজ এন, তার সঙ্গে 5 যোগ করলে সেই সংখ্যাটা 24 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 32 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 36 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, এবং 54 দিয়েও পুরোপুরি ভাগ যাবে। তাহলে আমাকে একটা কথা বলো যে n+5 একটা সংখ্যা, সেই সংখ্যাটা 54 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে সেই সংখ্যাটা অবশ্যই এদের ফ্যাক্টর দিয়েও পুরোপুরি ভাগ যায়, মানে 9 দিয়েও পুরোপুরি ভাগ যায়। এবার দেখো এখানে যে 4টে অপশান দেওয়া আছে, এটা হচ্ছে এনের ভ্যালু, যেটা আনসার হবে সেটা এনের ভ্যালু। তাহলে n+5 ভ্যালু কী হবে, আমাকে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 5 যোগ করতে হবে, 427 + 5 করলে কী হবে, 432। তার মানে 432 এই সব কটা সংখ্যা দিয়ে ভাগ যাওয়া উচিত যদি আনসার হয়। তার মানে 859 + 5 করলে কত হবে, 864। সিমিলারলি 869 + 5 করলে হবে 874। 4320-এর সঙ্গে 5 যোগ করলে 4325। তাহলে এবার বলো যে 4325 যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে যদি আমি 9 দিয়ে ভাগ যায় দেখতে পাই, তাহলে আমি বলতে পারি যে 9 দিয়ে যখন ভাগ যাচ্ছে তাহলে সেটা 54 দিয়ে ভাগ যাবে কি জানি না, কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে। যদি 9 দিয়ে ভাগ না যায়, আমার কথা হচ্ছে এই 9 দিয়ে ভাগ না যায়, তাহলে সে 54 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমি সেখান থেকে কী করতে পারি, ওই অপশানটাকে আমি অমিট করে দিতে পারি। তাহলে দেখো 5 আর 2 7 আর 3 10 আর 14, আমরা জানি যে 9-এর ডিভিসিবিলিটি রুল কী বলে, যে সংখ্যাগুলোর মধ্যে যে ডিজিটগুলো আছে তাদের সাম যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 14 তো 9 দিয়ে ভাগ যায় না, যায় কি, যায় না, তার মানে অবশ্যই এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে আনসার হতেই পারে না। সিমিলারলি 874, 28 সাথে 15 হচ্ছে 19, 19 কি 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এও আনসার হতে পারে না। পরে রইল 864, দেখো এ তো যায়, 28 14 ছিল 18, 4 আর 3 7 আর 2 9, এর দুজনেই 9 দিয়ে ভাগ যায়। তাহলে এবার আমার কাজ কী হবে, এবার আমি দেখতে পাচ্ছি যে 432 আর 864 এরা কি, মানে 432-এর সঙ্গে 864-র মধ্যে রিলেশন একটা আছে, সেটা হচ্ছে 1:2 রিলেশন, মানে হচ্ছে 432-কে সরাসরি দুগুণ করলেই আমি 864 পাচ্ছি। তাহলে এখানে একটা সমস্যা আছে। তাহলে এই সমস্যা মেটানোর জন্য আমি দেখছি যে 32-এর মধ্যে কী লুকিয়ে আছে না, 8 × 4 লুকিয়ে আছে। তাহলে 32 কি 432-কে পুরোপুরি ভাগ করবে, এটা একটা আমার ডাউট। তাহলে দেখা যাক কী করে বলবো। দেখো 32-কে 8 দিয়ে ভাগ করার পর, 32-কে 8 দিয়ে ভাগ করার পর আমার ভাগফল কী পড়ে থাকে, আচ্ছা 8 5 40, 8 5 40, আর এখানে হচ্ছে কত, 8 4 32, পড়ে থাকে 54। 54-কে তাহলে অবশ্যই 4 দিয়ে ভাগ যেতে হবে, তবেই বলবো যে এই 432 পুরোপুরি 32 দিয়ে ভাগ যায়, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে 54-কে কি 4 দিয়ে ভাগ যায়, একদমই নয়, 4 1 4, পড়ে থাকছে কত 14, যাচ্ছে না, তাহলে 54-কে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে অবশ্যই
432, 32 দিয়ে কখনোই ভাগ যাবে না, তার মানে এটা আনসার হতে পারে না, পড়ে থাকে একমাত্র 859। বোঝা গেল? তাহলে কত সহজে এই ধরনের প্রশ্ন আমরা অপশান দেখে একদম ডিভিসিবিলিটি মেথড দিয়ে ওড়াতে পারি। বোঝা গেছে তো? একদম ঠিক, খুব সুন্দর বোঝা গেছে। চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিমিনিসড বাই 7 ইজ ডিভিসিবল বাই 12, 16, 18, 21, 28। বলো। তাহলে গল্পটা এবার অন্য উল্টো ঠিক, মানে একটা সংখ্যা n যার থেকে 7 বিয়োগ করার পর সেই সংখ্যাটা 12 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 16 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 18 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 21 দিয়েও পুরোপুরি ভাগ যায় এবং 28 দিয়েও পুরোপুরি ভাগ যায়। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে এই প্রত্যেকটা সংখ্যা থেকে আমার 7 বিয়োগ করতে হবে। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 7 বিয়োগ করলে দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে 1001, এখানে দেখতে পাচ্ছি 1008, 1015, আর এখানে দেখতে পাচ্ছি 1025। তো একদম ঠিক। তাহলে এবার আমার চুজ করতে হবে সেই সংখ্যাটা, এটা প্রত্যেকটা n-7 ভ্যালু, সেই সংখ্যাটা যে 12 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 16 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 18 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 21 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 28 দিয়েও পুরোপুরি ভাগ যাবে। তাহলে এদের মধ্যে প্রাইম নাম্বার কী লুকিয়ে দেখতে পাচ্ছি? ফ্যাক্টর 12 ফ্যাক্টর 3 একটা লুকিয়ে। তাহলে 3-এর ডিভিসিবিলিটি চেক করি, দেখতে পাচ্ছি ডি অপশানে 5, 2, 7 আর 1, 8। 8 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 3 দিয়ে ভাগ যাবে না, তার মানে আনসার হতে পারে না। 5 আর 1, 6 আর 1, 7, 3 দিয়ে ভাগ যায় না, আনসার হতে পারে না। 8 আর 1, 9, 3 দিয়ে ভাগ যায়। 1 আর 1, 2, তাহলে 2 3 দিয়ে ভাগ যায় না, তাহলে দেওয়া আনসার হতে পারে না। তাহলে অবশ্যই 1008 মানে হচ্ছে 1015 হবে কারেক্ট আনসার, যার থেকে 7 বিয়োগ করলে আমি কী পাবো না, আমরা একটা সংখ্যা পাবো যে 12, 16, 18, 21 এবং 28 দিয়ে পুরোপুরি ভাগ যায়। ক্লিয়ার? কত ইজিলি আনসার হচ্ছে। নেক্সট, আচ্ছা এই মেথডের আর একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, এটাকে আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা করবে। ওকে, এবার দেখো টাইপ 4, সেম রিমাইন্ডার কনসেপ্ট ইন এলসিএম, এবং এই টাইপটাও আমরা ডিভিসিবিলিটি দিয়ে ওড়াবো। ওকে, বিভাজ্যতা দেখো, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়ান ডিভাইডেড বাই 12, 15, 20 অ্যান্ড 54 লিভস ইন ইচ কেস এ রিমাইন্ডার অফ 8। তাহলে আমার একটা নাম্বার আছে, একটা সংখ্যা n সাপোজ, ঠিক আছে, যাকে 12 অথবা 15 অথবা 20 অথবা 54 দিয়ে ভাগ করলে আমার কি দেখতে পাবো? প্রতি ক্ষেত্রেই 8 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রেই 8 ভাগশেষ থাকবে। হ্যাঁ কি না? তাহলে আমি বলবো যদি এই 8 n থেকে বিয়োগ করে দিই, তাহলে সে 12, 15, 20, 54 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। তাহলে কনসেপ্ট হয়ে গেল ঠিক আগের প্যাটার্নের মতো। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তার মানে n-8 সে কী হয়ে যাবে না, সে 12, 15, 20 অথবা 54 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। হ্যাঁ কি না? আর 12, 15, 20, 54 দিয়ে ভাগ যাবে না, এদের ফ্যাক্টর দিয়ে ভাগ যাবে। 12-এর মধ্যে ফ্যাক্টর 3 লুকিয়ে আছে, 15-এর মধ্যে 5 লুকিয়ে আছে, তাহলে যে কোনো একটা ডিভিসিবিলিটি চেক করলেই হবে। তাহলে আমার কাছে কী হবে? 8 বিয়োগ করে দেওয়া। তাহলে এখানে দেখো, যখনই দেখবো 5 আছে, তাহলে 5 থাকা মানে কোনো একটা সংখ্যা 5 দিয়ে ডিভিসিবল, তার মানে সংখ্যাটার ইউনিট ডিজিট আইদার 0 অথবা 5 হতে হবে। হ্যাঁ কি না? তাহলে এবার দেখো তো 8 বিয়োগ করার পর ইউনিট ডিজিট 5 অথবা 0 কোথায় থাকে? দেখো তো 504 থেকে 8 বিয়োগ করলে, 504 থেকে 8 বিয়োগ করলে কি ইউনিট ডিজিট 5 হবে? বলে দেন না, 6 হবে। 0 হবে? হবে না, তার মানে আনসার হতে পারে না। 536 থেকে 8 বিয়োগ করলে কখনোই ইউনিট ডিজিট কী হতে পারে না? 5 বা 0 হতে পারে না, তাহলে এটা কী হলো? আনসার হতে পারে না। 544 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 6 হতে পারে, তার মানে এখানেও আনসার হতে পারে না। একমাত্র 548 থেকে 8 বিয়োগ করলে ইউনিট ডিজিট কত হবে? 0 হবে, তাহলে এটাই হবে কারেক্ট আনসার। অঙ্ক করার প্রয়োজন আছে কি? বলো। এ নাম্বার লেস দ্যান 500 হতে পারে, লেস দ্যান 500, এখানে 4টে অপশানে লেস দ্যান 500। ওকে, ওয়েন ডিভাইডেড বাই 4, 5, 6, 7 লিভস রিমাইন্ডার 1 ইন ইচ কেস। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 1 রিমাইন্ডার থাকে, তার মানে n একটা সংখ্যা যেটা থেকে 1 বিয়োগ করলে সে কী হয়ে যাবে? 4 অথবা 5 অথবা 6 অথবা 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। সেম কনসেপ্ট, এখানে দেখতে পাচ্ছি 1 বিয়োগ করার পর সে 5 দিয়ে ভাগ যায়, তার মানে ইউনিট ডিজিট কী হবে 1 বিয়োগ করার পর? আইদার 5 অথবা 0। এখানে দেখতে পাচ্ছি 1 বিয়োগ করে 0 পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি 1 বিয়োগ করে 0 পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 1 বিয়োগ করে 9 পাচ্ছি, আনসার হতে পারে না। এখানে দেখতে পাচ্ছি 1 বিয়োগ করে 0 পাচ্ছি, মানে এখানে পাচ্ছি 210, এখানে কত পাচ্ছি 420, এখানে পাচ্ছি 440, ঝামেলা। তাহলে এবার দেখছি সংখ্যাটা 6 দিয়ে পুরোপুরি ভাগ যায়, মানে 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 3-এর ডিভিসিবিলিটি রুল কী বলে? 4 + 4 8, 8কে 3 দিয়ে ভাগ যায় না, আনসার হতে পারে না। 4 আর 2 6, 3 দিয়ে ভাগ যেতে পারে, এটা তো অলরেডি মিট হয়ে গেছে।
আর এখানে 2-3 এও হতে পারে, খুব ভালো কথা। এবার দেখতে পাচ্ছি 7-এর গল্প তো হয়ে যাচ্ছে, 4, হ্যাঁ এবারে 4-এর গল্প চলে আসি। 4-এর ডিভিসিবল রুল কী বলে না, লাস্ট দুখানার ডিজিট যদি 4 দিয়ে পুরোপুরি ভাগ যায় সংখ্যার, তাহলে সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। 210-এর লাস্ট দুখানার ডিজিট কি 10, 10 কি 4 দিয়ে ভাগ যায় না, তার মানে অ্যান্সার হতে পারে না, তাহলে একমাত্র 421 হবে কারেক্ট অ্যান্সার। বলো ডিভিসিবিলিটি রুল জিন্দাবাদ। ওকে চলো, the number between 4000 to 5 and 5000 which is divisible by 12, 18, 21 and 32 is, তাহলে এখানে বলে দিয়েছে যে সংখ্যাটা 4000 থেকে 5000-এর মধ্যে, ওকে, এবং এই প্রত্যেকটা অপশানে দেখো 4000 থেকে 5000-এর মধ্যেই আছে, ওকে। তার মানে এই যে লাইনটা বলা আছে এটা জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য, এবং বাচ্চাবেলায় শিখেছিলাম যে এলসিএম করার পর তার মাল্টিপল নির্ণয় করতে হয়, 4000 থেকে 5000-এর মধ্যে যে নাম্বারটা সেটা কারেক্ট অ্যান্সার, ভুলে যাও সেদিন শেষ, ঠিক আছে। আলটিমেট আমার কনসেপ্টটা কি, যে যেটা আমার আনসার হবে, যেটা আমার আনসার আমি ধরলাম এন হবে যে সংখ্যাটা, সে পুরোপুরি 12 দিয়ে ভাগ যায়, 18 দিয়েও ভাগ যায়, 21 দিয়েও ভাগ যায়, আর 32 দিয়েও ভাগ যায়, হ্যাঁ কি না বলো তো, একদম ঠিক। তাহলে 12 দিয়ে ভাগ যাওয়া মানে সে কি 4 দিয়েও ভাগ যাওয়া, 3 দিয়েও ভাগ যাওয়া, ওকে। 4 দিয়ে ভাগ যাওয়া মানে লাস্ট দুখানা ডিজিট 4 দিয়ে ভাগ যাবে। 23-এর 4023-এর 23 কি 4 দিয়ে ভাগ যায় না, আনসার হতে পারে না। 32 4 দিয়ে ভাগ যায়, 03 4 দিয়ে ভাগ যায় না, 02 4 দিয়ে ভাগ যায় না, অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো আর কি তোমাদের শেখাবো, বলো এর থেকে সহজ কিছু হতে পারে কি, বলো। দ্য গ্রেটেস্ট নাম্বার উইচ ওয়েন সাবস্ট্রাক্টেড ফ্রম 5834 gives a number exactly divisible by each of 20, 28, 32 and 35. তাহলে বলছি দ্য গ্রেটেস্ট নাম্বার উইচ ওয়েন সাবস্ট্রাক্টেড ফ্রম 5834, তাহলে 5834 থেকে সবথেকে বড় কোন সংখ্যা বিয়োগ করলে, আমি ধরলাম এন, সেটা কি হবে না 20 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 28 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 32 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, আর 35 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, ওকে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এনের ভ্যালু নির্ণয় করতে হবে, 4টা অপশানে যে কোনো একজন এনের ভ্যালু হবে, এতে কোনো ডাউট আছে, কোনো ডাউট নেই। দেখতে পাচ্ছি 20 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, মানে অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে, তার মানে ইউনিট ডিজিট কী হতে হবে, তার মানে যেটা এনে হবে তার ইউনিট 5, এই ডিফারেন্সটার ইউনিট ডিজিট কী হতে হবে না, ডিফারেন্সটার ইউনিট ডিজিট হতে হবে 0 or 5। 5834 থেকে এন বিয়োগ করার পর সেটা 20, 28, 32 এবং 35 দিয়ে ভাগ যাবে। 20 ফ্যাক্টর কি 5, 35 ফ্যাক্টর 5, তাহলে সংখ্যাটা 5 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, মানে ডিফারেন্সটা। তাহলে ডিফারেন্সটা যদি 5 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে যে ডিফারেন্সটা হবে তার ইউনিট ডিজিট আইদার 0 অথবা 5 হতে হবে। তাহলে দেখো এই 4টে অপশানের মধ্যে একমাত্র দেখতে পাচ্ছি 4714, যার ইউনিট ডিজিট 4, আর এই এনের জায়গায় যদি 4714 বসাই, তাহলেই 4714 বসাই, তাহলেই আমি দেখতে পাচ্ছি 4 - 4 করলে 0 হবে, মানে এর বিয়োগফলের ইউনিট ডিজিট কত হবে, 0 হবে। আর কোনো সংখ্যা বসালেই প্রত্যেকটা ইউনিট ডিজিট 0 আছে, তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমি দেখতে পাবো যে ডিফারেন্সের ইউনিট ডিজিট হবে 4, ডিফারেন্সের ইউনিট ডিজিট কী হবে 4, যেটা অ্যাকসেপ্টেবল নয়, কারণ সেটা আমার আলটিমেট ইউনিট ডিজিট 0 অথবা 5 হতে হবে, তার মানে বাকি কোনোটাই আনসার হতে পারে না। বলো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, হলো একদম জলের মতো হচ্ছে, কোনো অসুবিধা নেই। দ্য লিস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড, এত তাহলে এটা আলটিমেট হোমওয়ার্ক থাক, কারণ একই গল্প, এখানে বলছে অ্যাড করতে হবে, আগেটা বিয়োগ করার গল্প ছিল। দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ পারফেক্ট স্কোয়ার ইজ ডিভিজিবল বাই ইচ অফ দ্য নাম্বারস। আচ্ছা, তাহলে এই 4টে এখানে আনসার অপশান দেওয়া আছে, বলেছে এটা এখানের মধ্যে আমার সেটাই আনসার হবে যে হচ্ছে পারফেক্ট স্কোয়ার, এবং যে পারফেক্ট স্কোয়ার এবং সে কি না 16, 20, 24 এদের দিয়ে পুরোপুরি ভাগ যাবে, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে পারফেক্ট স্কোয়ার এদের মধ্যে সবাই দেখো 1600 মানে হচ্ছে কত স্কোয়ার, 40 স্কোয়ার, 3600 মানে হচ্ছে 60 স্কোয়ার, 6400 মানে 80 স্কোয়ার, 14,400 মানে এটা হচ্ছে 120 স্কোয়ার, হ্যাঁ কি না বলো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এটা প্রত্যেকই পারফেক্ট স্কোয়ার। তাহলে আমায় শুধু দেখতে হবে যে সংখ্যাটা 16, 20, 24 দিয়ে পুরোপুরি ডিভিজিবল, মানে এদের কী দিয়ে, এদের ফ্যাক্টর দিয়ে অবশ্যই ডিভিজিবল। তাহলে 16-র ফ্যাক্টরের মধ্যে কী লুকিয়ে আছে, 4 লুকিয়ে আছে,
24-এর মধ্যেও 4 লুকিয়ে আছে, 8ও লুকিয়ে আছে, 16-এর মধ্যেও 8 লুকিয়ে আছে, 20-এর মধ্যে লুকিয়ে আছে 5 লুকিয়ে আছে। তাহলে এরা সবাই তো 5 দিয়ে ভাগ যায়। আর কি দেখতে পাচ্ছি, 3ও লুকিয়ে আছে, 24-এর মধ্যে 3ও লুকিয়ে আছে। তাহলে 3 দিয়ে কোনটা ভাগ যায় না? 3 দিয়ে দেখতে পাচ্ছি 16, 6-এর 1-এ 7, 3 দিয়ে ভাগ যায় না, অনুসার হতে পারে না। 6-এর 4-এ 10, 3 দিয়ে ভাগ যায় না। 4-এর 4-এ 8-এর 1-এ 9, এ 3 দিয়ে ভাগ যায়, আর এও 3 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি যে সম্ভাবনা খুব ইজি হতে পারে। 16, হ্যাঁ, এবার দেখো লাস্ট দুটো শূন্য আছে, মানে হচ্ছে এ অবশ্যই 600, মানে হচ্ছে 600, মানে হচ্ছে 8 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। লাস্ট দুটো শূন্য আছে মানে 4 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। আচ্ছা, তাহলে এবার আমার গল্প হয়ে গেল যে এই দুটো সংখ্যাই 16, 20 এবং 24 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। এই দুটো সংখ্যাই 16, 20 এবং 24 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। কিন্তু দেখতে পাচ্ছি যে 3600 আর 14400 এদের মধ্যে রিলেশন কি? দেখো, একে কি করতে হবে? একে 4 গুণ করলে আমি দেখতে পাচ্ছি যে 14400 হচ্ছে। তার মানে ডাইরেক্ট মাল্টিপল, আর ডাইরেক্ট মাল্টিপল হলে সবসময় আনসার কী হয়? লিস্ট ছোটোটা হয়। তার মানে অপশান বি হবে কারেক্ট আনসার। চলো এবার নেক্সট টাইপে চলে যাই, নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই টাইপটার মধ্যে অনেকগুলো প্রশ্ন রেখেছি আমি, যত রকমের প্রশ্ন হয়। সাধারণত এই এতগুলো প্রশ্ন তোমাদের WBCSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য লাগবে না। যেগুলো লাগবে আমি সেগুলো করাচ্ছি, বাকিগুলো আমি স্কিপ করছি, এবং তোমরা নিজেরাই করতে পারবে, বা তোমরা এগুলো পরবর্তীকালেও প্র্যাকটিস করতে পারো। প্রশ্নগুলো আমি সমস্ত তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেবো, আর এর সঙ্গেও আরও কিছু প্রশ্ন ইনক্লুড হবে যখন আমরা একদম এই এক্সামটি হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য একটা ফান্ডামেন্টাল ক্লাস নিয়ে আসবো, যেখানে আমরা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা আমাদের রেলের যে পরীক্ষাগুলো আসছে তার উপর বেস করে ক্লাস করব। ওকে, দেখো বলেছে লিস্ট মাল্টিপল অফ 13, তাহলে আমার যেটা আনসার হবে সেটা 13-এর মাল্টিপল হবে। ওকে, হুইচ অন ডিভাইডিং বাই 4, 5, 6, 7, 8 লিভস রিমাইন্ডার 2 ইন ইচ কেস। খুব ভালো কথা। তার মানে আমি ধরে নিলাম যে লিস্ট মাল্টিপল অফ 13 একটা সংখ্যা আছে n, এবার সেটা থেকে তাহলে এনটা হচ্ছে 13-এর মাল্টিপল, মাথায় রাখতে হবে। 2 বিয়োগ করলে 13, আলটিমেট গল্পটা কী বলেছে যে 13-এর মাল্টিপল যে যে সংখ্যাটা হবে সেটাকে 4 দিয়ে অথবা 5 দিয়ে অথবা 6 দিয়ে অথবা 7 দিয়ে অথবা 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশেষ থাকে। তাহলে 2 অবশেষ যদি না পেতে চাই, 2 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়, এতক্ষণ আমরা যেটা বলছি, তার মানে আলটিমেট n - 2 করতে হবে, এবং 2 করলে সেটা কী হয়ে যাবে? 4 দিয়ে অথবা 5 দিয়ে অথবা 6 দিয়ে অথবা 7 দিয়ে অথবা 8 দিয়ে কী হয়ে যাবে? পুরোপুরি ভাগ যাবে, হ্যাঁ কি না? আর 5 দিয়ে পুরোপুরি ভাগ যাবে মানে ইউনিট ডিজিট কী হতে হবে? 0 হবে। তাহলে আলটিমেট 840 থেকে 2 বিয়োগ করলে ইউনিট ডিজিট কি 0 পাবো? পাবো না, তাহলে এটা আনসার হতে পারে না। 842 থেকে 2 বিয়োগ করলে ইউনিট ডিজিট 0 পাবো, এটা হতে পারে। 2520 থেকে 2 বিয়োগ করলে ইউনিট ডিজিট আমি কী পাবো? 0 পাবো? পাবো না, তারপরে এটা আনসার হতে পারে না। তাহলে পড়ে রইল বি আর ডি। এবার বি আর ডি এর মধ্যে যখন কনফিউশন, তারপরে একটা জিনিস চেক করে নাও যে আমাকে বলেছে 13-এর মাল্টিপল হতে হবে, তাহলে 842 এ কি 13-এর মাল্টিপল? তাহলে 6 13 78, তারপরে দেখতে পাচ্ছি কত? 62, তাই তো, হ্যাঁ কি না? তাহলে 62 কি 13 4 13 52 হয়, তাহলে 62তে যাবে না, তার মানে 842 13-এর মাল্টিপলই নয়, তার মানে এই আমার আনসারের মধ্যেই রইল না। তার মানে গল্প শেষ, একমাত্র অপশান ডি পড়ে রইল কারেক্ট আনসার। বলো কীভাবে আনসার আমি ওড়াচ্ছি, শুধু ভালো করে দেখো। তাহলে সেম দেখো আর একটা প্রশ্ন আছে, ফাইন্ড দ্য লিস্ট মাল্টিপল অফ 23। একই প্রশ্ন, একই কনসেপ্ট, তোমরা কী করবে? এটা নিজেরা করে আমাকে আনসার বলবে। ওকে, the list number which one divided by 5, 6, 7, 8 leaves a remainder 3, but when divided by 9 leaves no remainder। বোঝা গেল? তার মানে কি, একটা সংখ্যা n যে 5, 6, 7 অথবা 8 এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে 2 অবশেষ পড়ে থাকে, 2 রিমাইন্ডার পড়ে থাকে। তাহলে 2 যদি তুমি রিমাইন্ডার না পেতে চাই, তুমি বলবে যে n - 2 5, 6, 7, 8 দিয়ে পুরোপুরি ভাগ যায়, কিন্তু বলেছে n সংখ্যাটা 9 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 9 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 9 ডিভিসিবিলিটি রুল তো আমরা জানি যে সংখ্যাটার ডিজিটগুলো সাম যদি 9 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তাহলে 9 দিয়ে সংখ্যাটা পুরোপুরি ভাগ যাবে। তাহলে দেখতে পাচ্ছি 3 আর 3 6 আর 3 9 পড়ে থাকে হচ্ছে 6 তো 9 দিয়ে ভাগ যায় না, এটা আনসার হতে পারে না। 5 আর 2 7 আর 2 9 পড়ে থাকে 3, তার মানে এও 9 দিয়ে ভাগ যায় না। 8 আর 1 9, 6 আর 3 9, তার মানে 9 দিয়ে ভাগ যেতে পারে, এটা আনসার হতে পারে। 6 আর 1 7, 7-এর সাথে 14, 14 আর 7 হচ্ছে কত? 21, 21 কি 9 দিয়ে ভাগ যায়? ভাগ তো যায় না, তাহলে এটাও আনসার হতে পারে না। তাহলে একমাত্র অপশান বি পড়ে রইল যে 9 দিয়ে পুরোপুরি ভাগ যায়, এটাই হবে কারেক্ট আনসার, অঙ্ক করারই প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে কীভাবে অঙ্ক করাচ্ছি আমি?
এবার দেখো এই প্রশ্নটা কী বলেছে, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই 15, 25, 40 অ্যান্ড 75 ইজ। তাহলে আমাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় দেখতে বলেছে যে 15, 20, 15, 25, 40 এবং 75 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে আমার এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার দিকে তাকিয়ে লাভ নেই, এখানে 4টে অপশানে দেখতে পাচ্ছি 9000 অপেক্ষা বৃহত্তম। তার মানে 9999 আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে কাছাকাছি হবে আনসার। তাহলে আমার অপশানের দিকে আমার চোখ রাখবো, তাহলে আমার যেটা আনসার হবে এন ধরলাম, সে 15 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 25 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 40 দিয়েও পুরোপুরি ভাগ যায়, আর 75 দিয়েও পুরোপুরি ভাগ যায়। তার মানে যেটা আনসার হবে সে 5 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। 25 মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 25 লাস্টে দুটো শূন্য থাকে, তার মানে সেই সংখ্যাটা 25 দিয়ে অবশ্যই ভাগ যায়, 4 দিয়ে অবশ্যই ভাগ যেতে হবে। আর 75 আছে মানে এখানে 25 × 3, 3 দিয়ে অবশ্যই ভাগ যেতে হবে, হ্যাঁ কি না? তার 3-এর ডিভিজিবিলিটি চোখ চেক করে আগে দেখি। 8 আর 9 17, 3 দিয়ে ভাগ যায় না, আনসার হতে পারে না। 9 আর 4 13, 3 দিয়ে ভাগ যায় না, আনসার হতে পারে না। তাহলে পড়ে রইল 9000 আর 9600। তাহলে 9000-এর মধ্যে দেখতে পাচ্ছি 9000 এ 15 দিয়ে অবশ্যই ভাগ যাবে, কারণ এখানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, এ 5 দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে 15 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 25 মানে হচ্ছে এখানে 100 আছে, মানে অবশ্যই 25 দিয়ে ভাগ যাবে। 40 দিয়ে দেখতে পাচ্ছি দুটো শূন্য থাকলেই একটা শূন্য কেটে যাচ্ছে, 900 4 দিয়ে অবশ্যই ভাগ যাবে, কারণ লাস্টে দুটো শূন্য আছে। 100 থাকলেই 4 দিয়ে অবশ্যই ভাগ যাবে, 100-র মাল্টিপল হলে। 75 মানে হচ্ছে 25 × 3, তার মানে দেখতে পাচ্ছি 3 দিয়ে তো অবশ্যই ভাগ যাচ্ছে, আর 25 আছে মানে দুটো শূন্য তো অবশ্যই আছে, তার মানে অবশ্যই 25 দিয়েও ভাগ যাবে, মানে সব কটা সংখ্যা দিয়েই ভাগ যায়, তার 9000 আনসার হতে পারে। সিমিলারলি 9600 দেখতে পাচ্ছি 15 দিয়ে ভাগ যাচ্ছে, 25 দিয়ে ভাগ যাচ্ছে, 40 দিয়ে ভাগ যাচ্ছে, 75 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 9600 আনসার হতে পারে, 9000 আনসার হতে পারে। কিন্তু আমাকে বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে। এদের মধ্যে বৃহত্তম কি? অবশ্যই 9600 না? বলো একদম ঠিক, তাহলে 9600 হবে কারেক্ট আনসার। বোঝা গেল? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। The greatest 4-digit number which is exactly divisible by each one of the following number. সেম কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, একটা আমি করে দিচ্ছি, একটা তুমি করে নেবে। Which is the greatest number of 3 digit which one divided by 6, 9, 12 leaves the remainder 3 in each case. তার মানে এখানে গল্পটা এরকম, এন একটা সংখ্যা আছে যাকে 6 অথবা 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশেষ থাকে। তাহলে 3 অবশ্যই যদি না পেতে চাই, যদি বলি যে 6, 9, 12 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, তাহলে আমি n-3 করতে হবে। তাহলে n-3, 6, 9 এবং 12 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে এই 4টে সংখ্যার মধ্যে সেটাই আনসার হবে, যেটা থেকে 3 বিয়োগ করলে 6, 9 অথবা 12 দিয়ে ভাগ যাবে। আর দেখতে পাচ্ছি 6, 9, 12 মানে 9-এর ডিভিজিবিলিটি চেক করে দেখি না? তাহলে 9-এর ডিভিজিবিলিটি চেক করলে দেখতে পাচ্ছি 3 এখানে বিয়োগ করলে হচ্ছে 972, এবং যেটা 9 দিয়ে পুরোপুরি ভাগ যায়। এখানে যদি 3 বিয়োগ করি পড়ে থাকে 9, 9, 3, তার মানে যেটা 9 দিয়ে ভাগ যায় না। 9, 3, 9কে যদি 3 দিয়ে এখানে 3 বিয়োগ করি পড়ে থাকে 9, 3, 6, এই 3 দিয়ে ভাগ যায়। এখানে 3 বিয়োগ করলে পড়ে থাকে 900, তার মানে এও 9 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে 3টে অপশানের মধ্যে এখন আমার কনফিউশন। ওকে, খুব ভালো কথা। তাহলে দেখতে পাচ্ছি এবার 6 দিয়ে দেখতে হবে, 6 দিয়ে মানে সে 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, সবকটা 3 দিয়ে ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, 9 দিয়ে তো সবকটাই যাচ্ছে, 12 দিয়ে হচ্ছে 4 দেখতে হবে, 4-এর 3 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, তাহলে 3 দিয়ে সবাই যাবে, 4 দিয়েও সবাই যাবে, দেখো 36, 4 দিয়ে ভাগ যাবে 72, 4 দিয়ে ভাগ যাবে 900, আমরা দেখতে পাচ্ছি লাস্টে দুখানা শূন্য আছে, লাস্টে দুটো শূন্য থাকলেই সেটা 4 দিয়ে অবশ্যই ভাগ যাবে, কারণ হচ্ছে মাল্টিপল অফ 100, 4 দিয়ে ভাগ যায়, মানে হচ্ছে অবশ্যই সংখ্যাটাও 4 দিয়ে ভাগ যাবে। এবার দেখো, তাহলে আলটিমেট 3টে অপশানে দেখতে পাচ্ছি 6, 9 এবং 12 দিয়ে ভাগ যায়। ওকে, তাহলে এবার আমার গল্প কী হবে? তাহলে এবার আমার গল্প হবে কি না, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, এদের মধ্যে বৃহত্তমকে 975 অবশ্যই, তখন অপশান সি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার টাইপ 5 হচ্ছে আমাদের সেই সমস্ত প্রশ্নগুলো দেখবো যেখানে আমরা সবাই জানি যে দুটো সংখ্যার ক্ষেত্রে বলে রাখবো ফর টু নাম্বারস কী জানি আমরা না, দুটো সংখ্যার ক্ষেত্রে তাদের এলসিএম এবং এইচসিএফের গুণফল সবসময় সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান হবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই টাইপটার ওপর বা এই ফর্মুলার উপর বেস করে যে প্রশ্নগুলো আছে সেগুলো কভার করবো। দেখো, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 1320 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 6, এলসিএম ইজ। তাহলে দুটো সংখ্যার গুণফল বলা হয়েছে, প্রোডাক্ট বলা হয়েছে। তাহলে প্রোডাক্ট ইজ ইকাল টু, আমি জানি গুণফল ইজ ইকাল টু কী না, এইচসিএফ ইন্টু এলসিএম, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে প্রোডাক্ট তো বলে দেওয়া হয়েছে 1320, তাকে যদি আমি এইচসিএফ দিয়ে ভাগ করে দিই তাহলেই আমি এলসিএম পেয়ে যাব, কোনো ডাউট? বলো, কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। তাহলে 6 দিয়ে ভাগ করলে 1320কে ভাগ করলে কত? 220 হবে তো? কোথায় আছে 220? অপশানে।
এছাড়া অঙ্কটা করারও দরকার ছিল না, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি সংখ্যা দুটোর গুণফল 1320, তাহলে 1320 অপেক্ষা বৃহত্তম হতে পারে না, এটাও হতে পারে না, এটাও হতে পারে না। ওকে, তাহলে 1314 হতে পারতো, কিন্তু এত বড় হবে না, কারণ আলটিমেট 6 আছে এখানে HCF। ওকে, তাহলে আলটিমেট আনসার কী হবে? 220। বোঝা গেছে? HCF of P and Q is X and HCF of P and Q হচ্ছে is X। আচ্ছা, P আর Q দুটো সংখ্যা। ওকে, এদের HCF বলা হয়েছে কি না, HCF হচ্ছে আমার X। আর কি বলা হয়েছে? দেন LCM of P and Q, তাহলে আমাকে LCM নির্ণয় করতে হবে, LCM আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি সংখ্যা দুটোর গুণফল মানে P ইন্টু কিউ ইজ ইকাল টু কি না HCF ইন্টু LCM। HCF ভ্যালু কত বলা হয়েছে? X, তাহলে LCM কত হবে? তাহলে ডাইরেক্ট বলে দেবো সংখ্যা দুটোর গুণফল PQ বাই X। ইজ নট ইট? বলো একদম ঠিক। আবার এখানে একটা গল্প বলা হয়েছে যে কিউ এর ভ্যালু হচ্ছে XY এর সঙ্গে সমান, কিউ এর ভ্যালু হচ্ছে XY এর সঙ্গে সমান। তাহলে কিউ এর জায়গায় দিয়ে XY রেখে দিই, তাহলে বলবো P ইন্টু XY বাই হচ্ছে X, তাহলে X ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি PY। তাহলে আলটিমেট LCM এর ভ্যালু কি? PY। কোথায় আছে? অপশান ডি। বোঝা গেল? খুব সুন্দর বোঝা গেছে। নেক্সট প্রশ্ন, ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ 36 অ্যান্ড their HCF and LCM is 3 and 105 respectively, the sum of the reciprocals of the two numbers, রেসিপ্রোকাল মানে জানো, মানে অনন্যক। তাহলে আমি বললাম যদি একটা সংখ্যা বললাম 7, এর রেসিপ্রোকাল সবসময় 1/7, তাহলে সবসময় কোনো সংখ্যার রেসিপ্রোকাল হচ্ছে 1 বাই সেই সংখ্যা। ওকে, মাথায় থাকবে? বলো একদম ঠিক। বলেছে সাম অফ দ্য টু নাম্বারস ইজ 36, খুব ভালো কথা। তাহলে দুটো সংখ্যা ধরলাম আমি এক্স এবং ওয়াই, এদের যোগফল বলা হয়েছে কত? 36, হ্যাঁ কি না? এর বলা হয়েছে HCF বলা হয়েছে এবং LCM বলা হয়েছে সংখ্যা দুটোর। তাহলে আমরা জানি সংখ্যা দুটোর গুণফল সবসময় HCF ইন্টু LCM এর সঙ্গে সমান হয়, আর HCF LCM বলা হয়েছে 3 আর 105। তাহলে ব্যাস XY ভ্যালু কত হয়ে গেল না 3 ইন্টু 105। এতে কোনো আপত্তি? বলো কোনো আপত্তি নেই। আমাকে নির্ণয় করতে হবে সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ টু নাম্বার। তাহলে বলো এক্সের রেসিপ্রোকাল কী হবে? আমরা জানি 1/x। ওয়াই এর রেসিপ্রোকাল কী হবে? তো 1/y। তাহলে এদের যোগফল কত হবে? 1/x প্লাস 1/y। এখানে আমার কি দেখতে পাচ্ছি? XY হয়ে যাচ্ছে আমার কি? XY হচ্ছে আমার LCM। তাহলে উপরে কী পড়ে থাকছে? X প্লাস ওয়াই। আর X প্লাস ওয়াই ভ্যালু আমরা জানি 36, আর XY ভ্যালু জানি 3 ইন্টু 105। ব্যাস কাটাকুটি করো, 3 বার 36, কাটাকুটি এখনও যাচ্ছে, 3 দিয়ে 3 4 12, এখানে হচ্ছে 35। তাহলে 4/35 হবে আমার কারেক্ট আনসার। কোথায় আছে বলো? অপশন সি। নেক্সট প্রশ্ন, দ্য প্রোডাক্ট অফ LCM অ্যান্ড HCF অফ টু নাম্বার ইজ 24, দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 2, ফাইন্ড দ্য নাম্বারস। দারুণ প্রশ্ন। তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বার LCM ইন্টু HCF বলা হয় 24। তাহলে আমরা জানি দুটো LCM আর HCF গুণফল সংখ্যা দুটোর প্রোডাক্টের সঙ্গে সমান, সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান। তাহলে আমি বলতে পারি যে X আর Y দুটোর সংখ্যা হয়, তাহলে X ইন্টু Y বলা হয়েছে 24, একই না? LCM আর HCF এর গুণফলই কী হবে? সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান হবে। তো একদম ঠিক, এটাই তো শিখেছি। এবারে আমরা কী দেখছি? দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 2, তার মানে হচ্ছে X, আমি ধরলাম X হচ্ছে গ্রেটার দ্যান Y, তাহলে X মাইনাস Y বলা হয়েছে 2। তাহলে বলা হয়েছে না ফাইন্ড দ্য নাম্বারস, তাহলে নাম্বার দুটো নির্ণয় করতে হবে। তাহলে চারটে অপশানের দিকে লক্ষ্য করো না, যে কোথায় দুটো সংখ্যার গুণফল 24 হচ্ছে আর কোথায় তাদের বিয়োগফল হচ্ছে কত না 2। আমরা বুঝতে পারবো যে 24-এর মধ্যে 6 আর 4 লুকিয়ে আছে। 6 ইন্টু 4 করলে 24 হয়, 6 আর 4-এর বিয়োগফল 2 হয়। কিছু করার দরকার নেই। অপশান বি। ইজ ইট ক্লিয়ার? একদম ঠিক। নেক্সট প্রশ্ন, এবার হচ্ছে টাইপ 6, যেখানে আমরা একটা দারুণ একটা টাইপ শিখব, যে টাইপটার মধ্যে এরকম লুকিয়ে আছে যদি দুটো সংখ্যার রেশিও বলা থাকে, যদি দুটো সংখ্যার রেশিও বলা থাকে, সাপোজ রেশিও বলা হলো আমাকে, রেশিও অফ টু নাম্বার বলা হলো P/Q, এবং এদের HCF, সংখ্যা দুটোর HCF বলা হলো, সাপোজ HCF বলা হলো X। তাহলে মনে রাখবো যে সংখ্যা দুটো এরকম হবে, ফার্স্ট নাম্বার হয়ে যাবে রেশিওর ফার্স্ট টার্মের সঙ্গে HCF গুণ, তার মানে P ইন্টু X। রেশিওর সেকেন্ড টার্মের সঙ্গেও যদি আমি HCFকে গুণ করি তাহলে পেয়ে যাবো কি সেকেন্ড নাম্বার। তাহলে সবসময় রেশিওর দুটো টার্মের সঙ্গে যদি আমরা HCFকে গুণ করে দিই তাহলে সরাসরি নাম্বারগুলোকে পেয়ে যাই, সরাসরি আমরা নাম্বারগুলোকে পেয়ে যাই। এই কনসেপ্টের ওপর যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো আমরা শিখব টাইপ 6-এ। ইজ ইট ক্লিয়ার?
আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিসও শিখব, সেটা হচ্ছে যে যদি আমার কাছে দুটো সংখ্যার রেশিও বলা থাকে, ওকে, রেশিও অফ টু নাম্বারস বলা হলো যে পি ইজ টু কিউ, ওকে, দুটো নাম্বারের রেশিও বলা হলো, আর এলসিএম আমাকে নির্ণয় করতে হবে, ওকে, এলসিএম আমাকে নির্ণয় করতে হবে। এইচসিএফ দেওয়া হয়েছে, এইচসিএফ বলা হলো আমার কত, এক্স সাপোজ। তাহলে এলসিএম কত হবে ডাইরেক্ট যদি আমি নির্ণয় করতে হয়, কী করে পাবো? মনে রাখবো এলসিএম সমান আমি ডাইরেক্ট বলতে পারি রেশিও দুটো টার্মের গুণফল, মানে পি ইন্টু কিউ, তার সঙ্গে জাস্ট এইচসিএফ গুণ করে দেবো, তার মানে পি ইন্টু কিউ ইন্টু এক্স হয়ে যাবে আমার এলসিএম। তাহলে এই দুটো জিনিস আমরা শিখবো, আমরা এই কনসেপ্টের ওপর বেস করে শিখলাম। তাহলে এই কনসেপ্টের বেস করে যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করবো। দেখা যাক, বলছে 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 1:2:3 অ্যান্ড দ্য এইচসিএফ ইজ 12 দ্য নাম্বারস আর। তাহলে একটু আগে শিখলাম যে রেশিওর তিনটে টার্মের সঙ্গে আমি যদি প্রত্যেকটা টার্মের সঙ্গে যদি আমি কী করে দিই না এইচসিএফকে গুণ করে দিই, তার মানে এখানেও 12 গুণ, এখানেও 12 গুণ, আর এখানেও 12 গুণ করে দাও, তাহলে আমি নাম্বারগুলো পেয়ে যাবো। তাহলে 12 × 1 12, 12 দুগুণে 24, আর 12 তিনে হচ্ছে 36। তাহলে 12, 24, 36 হচ্ছে তিনটে সংখ্যা, কোথায় আছে? অপশান ডিতে। চলে এই পরের প্রশ্ন, এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 84 and 21 রেসপেক্টিভলি ইফ দ্য রেশিও অফ দ্য টু নাম্বারস ইজ 1:4 and দ্য লার্জার অফ দ্য টু নাম্বার ইজ। তাহলে এখানে দেখো এলসিএমও বলা আছে, আর এইচসিএফ অ্যান্ড এলসিএম টু নাম্বারস আর 84 and 21, না এটা একটু ভুল বলা আছে, এটা হচ্ছে উল্টো হবে, ঠিক আছে? এইচসিএফ হচ্ছে 21 আর এলসিএম হচ্ছে বাবা 84, ওকে। তাহলে এই রেশিও অফ দ্য টু নাম্বারস বলা হয়েছে 1:4, রেশিও কী বলা হয়েছে? 1:4। তাহলে সংখ্যা দুটোর দ্য লার্জার অফ দ্য টু নাম্বার, তাহলে আমি জানি সংখ্যা দুটোর রেশিও দুটো টার্মের সঙ্গে অবশ্যই যদি এইচসিএফ গুণ করে দিই তাহলেই আমি কী পেয়ে যাব? সংখ্যা দুটো পেয়ে যাবো। আমার সংখ্যা দুটোর মধ্যে বড়ো সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, তাহলে সংখ্যা দুটোর রেশিওর মধ্যে যে বড়ো তার সঙ্গে আমি যদি এইচসিএফ গুণ করি তাহলেই তো বড়ো সংখ্যাটা পাবো। দুটোর সঙ্গেই তো একই সংখ্যা গুণ করছি, তাহলে অবশ্যই বড়ো টার্মের সঙ্গে এইচসিএফ গুণ করলে বড়ো সংখ্যা পাবো। তাহলে 4-এর সঙ্গে 21 গুণ করলে যেটা হবে সেটাই হবে কারেক্ট আনসার। 21 × 4 করলে হচ্ছে কত হবে? 84। বলো বোঝা গেছে? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তার মানে 84 কোথায় আছে? অপশান সি হবে কারেক্ট আনসার। এখানে এই কারেকশনটা করে নিও, এটা কিন্তু একটু গল্পটা ভুল আছে, ওকে। নেক্সট গল্প, দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4, এইচসিএফ ইজ 4, এলসিএম ইজ। তাহলে দেখো যেটাই বলেছিলাম তোমাদের যে 3:4 হচ্ছে আমার কী বলা হয়েছে? রেশিও। এইচসিএফ বলে দেওয়া হয়েছে, এইচসিএফ কত বলা হয়েছে? 4। এলসিএম নির্ণয় করতে হবে, কোনো গল্প নয়, রেশিও দুটো টার্মের গুণ করে দেবো 3:4, তার সঙ্গে এইচসিএফ গুণ করে দেবো, ব্যাস এলসিএম পেয়ে যাবো। কত? 4×4 = 16, 48। বলো, এর থেকে সহজভাবে বলা সম্ভবই নয়। নেক্সট প্রশ্ন, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:4, এলসিএম বলা আছে 120, দ্য সাম অফ নাম্বারস ইজ নির্ণয়। স্যার দুটো সংখ্যার যোগফল আমরা নির্ণয় করতে হবে, কোনো ব্যাপার না। রেশিও বলা হয়েছে, কত বলা হয়েছে? 3:4, এতে কোনো আপত্তি নেই। আমি ধরলাম এইচসিএফ হচ্ছে এক্স, তাহলে তুমি বলবে যে এলসিএম ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? না এলসিএম হয়ে যাবে 3 × 4 × x। বলো কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। আর এলসিএম ভ্যালু কত বলা হয়েছে? 120 তো, 120 তো। তাহলে এখান থেকে আমি এইচসিএফ পাবো তো, এক্সের ভ্যালু পাবো তো? বলো একদম ঠিক। 3×4 = 12, 12 × 10 = 120, তাহলে এক্সের ভ্যালু কত? 10। তাহলে যখনই আমি এক্সের ভ্যালু মানে এইচসিএফ পেয়ে গেলাম তখন আমি সংখ্যা দুটোও পেয়ে গেলাম। 3কে 10 গুণ করলে 30, আর 4কে 40 10 গুণ করলে 40, তাহলে সংখ্যা দুটো কী হলো? 30 আর 40, আর এদের যোগফল কত? 70। বলো এনি ডাউট? কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্ন, সাম অফ দ্য টু নাম্বারস ইজ 216, তাহলে এইচসিএফ ইজ 27, দ্য নাম্বারস আর। তাহলে দুটো সংখ্যার যোগফল 216 বলা হয়েছে, এইচসিএফ বলা হয়েছে 27, তাহলে নাম্বারসগুলো কী কী হবে? তাহলে আমরা যদি বলি যে সংখ্যা দুটোর রেশিও হচ্ছে x:y, সংখ্যা দুটোর রেশিও হচ্ছে x:y, তাহলে আমার বলা হয়েছে এইচসিএফ 27, এইচসিএফ হচ্ছে 27, তাহলে আমি বলবো যে একটি সংখ্যা 27x হলে অপর সংখ্যাটা হচ্ছে 27y, হ্যাঁ কি না? তাহলে এই দুটো সংখ্যার যোগফল বলা হয়েছে কত? 216 না? একদম ঠিক। তাহলে এখান থেকে x+y এর ভ্যালু পেতে পারি। x+y ভ্যালু কত? 216/27, 216/27 করলে কত হবে? আর এখানে দেখতে পাচ্ছি একদম 8 বার পুরোপুরি যাচ্ছে, তাহলে x+y হচ্ছে 8, বোঝা গেল? এবার
এই এক্স আর ওয়াইয়ের ভ্যালু কী কী হতে পারে? দেখো মনে রাখবো, যখন দুটো সংখ্যার আমরা রেশিও নির্ণয় করি, রেশিও কী হয়? সবসময় মনে রাখবো, রেশিও সবসময় কো প্রাইম নাম্বার হয়। কো প্রাইম নাম্বার মানে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে নেই এক ছাড়া। ঠিক আছে, রেশিও সবসময় কো প্রাইম নাম্বার হয়। তাহলে বলো তো এক্স আর ওয়াইকে কো প্রাইম নাম্বার হিসেবে কীভাবে ভাঙা যেতে পারে? দাদা 1 আর 7-এর যোগফল 8 হতে পারে, আর 3 + 5-এর যোগফল 8 হতে পারে। এই দুটোই কো প্রাইম নাম্বার পাওয়া যেতে পারে, আর কিছু পাওয়া যেতে পারে না। তাহলে আইদার আমি যে বলতে পারি যে এক্সের ভ্যালু 1 তখন ওয়াইয়ের ভ্যালু 7, অথবা এক্সের ভ্যালু 3 অথবা ওয়াইয়ের ভ্যালু 5 তখন ওয়াইয়ের ভ্যালু কত হবে? 5। তাহলে আমার সংখ্যাগুলো কী হতে পারে? সংখ্যাগুলো আমি জানি যে এইচসিএফ যখন দেওয়া আছে, তাহলে এইচসিএফের সঙ্গে ডাইরেক্ট আমি রেশিও দুটো টার্ম গুণ করলে আমি পেয়ে যাব সংখ্যাগুলো। তাহলে এক্স ওয়াই আমি রেশিও কী কী হতে পারে? x:y হতে পারে, 1:7 হতে পারে, অর হতে পারে 3:5। আগে 1:7 নিয়েই ভাবি। তাহলে সংখ্যাগুলো কী হতে পারে? 1কে 27 গুণ করলে 27, আর 7কে 27 গুণ করলে 27 × 7 করলে কত হয়? 7 × 7 = 49, 4 7 × 14 = 18, মানে 189, তাই তো? তাহলে আয়দা 27 আর 189, অথবা 3 × 3 আর 5 যদি থাকতো তাহলে আমি কী বলতাম? 3 × 27 মানে 81, আর 5 × 27 মানে হচ্ছে কত? 5 7 35, 5 3 5 2 10 3, তাহলে 135। তাহলে আয়দার 27 আর 179, অথবা 81 এবং 135। তাহলে এখানে 27 আর 189 দেখতে পাচ্ছি, 81 135 কি কোথাও আছে? কোথাও নেই। তাহলে অপশান এই হবে কারেক্ট অ্যান্সার। বলো, কোনো ডাউট? দ্য নাম্বার অফ পেয়ার অফ পজিটিভ ইন্টিজার্স হুজ সাম ইজ 99, HCF ইজ 9। তাহলে দেখো দ্য নাম্বার অফ পেয়ার কতগুলো নাম্বার অফ পেয়ার পাওয়া যেতে পারে যারা পজিটিভ ইন্টিজার হবে, যাদের যোগফল হচ্ছে 99 এবং এদের HCF হচ্ছে 9। তাহলে একটু আগেই দেখলাম না সেম গল্প? তাহলে কী করবো আমি? না সাম আমার দেওয়া হয়েছে কত? 99, আর HCF দেওয়া হয়েছে 9। তাহলে আমি যদি বলি যে সংখ্যা দুটোর রেশিও হচ্ছে x:y, তাহলে আমি বলতে পারি যে সংখ্যা দুটো কী কী? 9x এবং 9y, হ্যাঁ কি না? তাহলে 9x + 9y বলতে পারি কত? 99। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে x + y = কত দাদা? না 11। তাহলে এবার আমাকে বলো যে কতগুলো কো প্রাইম নাম্বারে x + y 11 লেখা যায়? তুমি বলো দাদা 1 + 10 লিখতে পারি, 11 হয়, যেখানে 1 আর 10 কো প্রাইম নাম্বার। 2 + 9 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। 3 + 8 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। 4 + 7 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। 5 + 6 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এবার কী হবে? রিপিট হবে। তাহলে টোটাল কতগুলো পেয়ার পেতে পারি? 1টা পেয়ার, 2টো পেয়ার, 3টে পেয়ার, 4টে পেয়ার, 5টা পেয়ার। অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আচ্ছা, চলে যাই পরের প্রশ্নে। কী বলা হয়েছে? দ্য HCF অফ 2 নাম্বারস ইজ 12 অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ 12, দ্য নাম্বারস আর। তাহলে এরকম কতগুলো নাম্বার হতে পারে? এটা কি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো? এটা তোমরা নিজেই পারবে। কী বলতে বলেছে? না দুটো সংখ্যার HCF বলা হয়েছে 12 এবং সংখ্যা দুটোর ডিফারেন্স 12। 4টে অপশান দেওয়া আছে, যেখানে দেখবো HCF 12। HCF 12 মানে সংখ্যা দুটো 12 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। 66 12 দিয়ে ভাগ যায়, কখনোই যায় না, আনসার হতে পারে না। 70 12 দিয়ে ভাগ যায়, যায় না, আনসার হতে পারে না। 94 আনসার দিয়ে 12 দিয়ে ভাগ যায়, যায় না, আনসার হতে পারে না। 84 12 দিয়ে ভাগ যায়, 96 12 দিয়ে ভাগ যায়, তার ডিফারেন্সও 12, এটাই হবে কারেক্ট আনসার। ঠিক আছে, টাইপ 7, যেখানে মিসলেনিয়াস টাইপের প্রশ্ন দেখবো। দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে? প্রোডাক্ট অফ 2 কো প্রাইম নাম্বার ইজ 117। দুটো কো প্রাইম নাম্বার বলা হয়েছে, যাদের কো প্রাইম নাম্বার গুণফল বলা হয়েছে 117। এবার বলা হয়েছে যে এলসিএম কী হতে পারে? সবসময় মনে রাখবো দুটো কো প্রাইম নাম্বারের এলসিএম সবসময় তাদের প্রোডাক্টই হবে, সবসময় তাদের প্রোডাক্ট হবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। আর HCF কী হবে? HCF সবসময় 1 হবে। ওকে, তাহলে এলসিএম হবে তাদের প্রোডাক্ট এবং HCF হবে 1। তাহলে প্রোডাক্ট তো বলাই আছে 117, তাহলে আনসার কী হবে? 117। ওকে, নেক্সট গল্প। দ্য সাম অফ 2 নাম্বারস 45, দ্য ডিফারেন্স ইজ 1/9 অফ দ্য সাম, দের এলসিএম ইজ। দারুণ একটা প্রশ্ন। সাম অফ 2 নাম্বার ইজ 45, তার দুটো সংখ্যা হচ্ছে ধরলাম x এবং y, এদের যোগফল হচ্ছে কত? 45। আর এটা ধরে নিলাম যে x > y। এবার কী বলেছে? দ্য ডিফারেন্স ইজ 1/9 অফ দ্যার সাম। তাহলে ডিফারেন্স মানে হচ্ছে x - y = 1/9 অফ দেয়ার সাম, মানে অফ দেয়ার সাম মানে কি? 45। তাহলে সাম কত? 45, কাটাকুটি করলে কত হয়? 5। তাহলে দুটো সংখ্যার যোগফল 45, দুটো সংখ্যার বিয়োগফল 5। তাহলে সংখ্যা দুটো কী হবে? তাহলে আমরা সবসময় জানি যে সংখ্যা দুটো নির্ণয় করার জন্য এদের মধ্যে বৃহত্তম সংখ্যা এক্সের ভ্যালু হবে যোগফল প্লাস বিয়োগফল, মানে 45 + 5/2, আর ক্ষুদ্রতম সংখ্যাটা হবে যোগফল মাইনাস বিয়োগফল /2। এনি ডাউট? কোনো ডাউট নেই। তাহলে 45 + 5 50/2, মানে 25 হবে এক্সের ভ্যালু। আর এখানে 45 - 5 40/2, 20 হবে ওয়াইয়ের ভ্যালু।
এবার নির্ণয় করতে বলেছে এদের এলসিএম। বলো 25 আর 20 এলসিএম, বাচ্চারাও বলতে পারবে, এদের এলসিএম হবে 100, হ্যাঁ কি না? নেক্সট প্রশ্ন, হুইচ দ্য ফলোয়িং ইজ এ পেয়ার অফ কোপ্রাইমস। তাহলে কোপ্রাইম আমরা একটু আগেই বারবার বলেছি যে তারাই কোপ্রাইম সংখ্যা হবে যাদের এইচসিএফ কী হবে 1, বা এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না 1 ছাড়া। ওকে, তাহলে দেখো 16 আর 62 দুটো দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ যায়, তার মানে এরা কখনো কোপ্রাইম নাম্বার হতে পারে না। 18 আর 25, দেখো 18 আর 25-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে নেই, তার মানে এটাই হবে কোপ্রাইম নাম্বার। সিমিলারলি 21 আর 35 7 দিয়ে দুজনেই ভাগ যায়। 23 আর 92 ডাইরেক্ট 4 3 12, 4 2 8 9, ডাইরেক্ট হচ্ছে গুণফল। ওকে, তার মানে অপশন বি হবে কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। 6 bells commence tolling together, দারুণ একটা প্রশ্ন, অ্যান্ড toll at interval of 2, 4, 6, 8, 10 and 12 seconds respectively. তাহলে in 30 minutes how many times do they toll together? তাহলে আমি বলেছি 6টা ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 12 সেকেন্ড অন্তর পরপর বাজে। মানে প্রত্যেকটা ঘন্টা কিন্তু একই সময় বাজছে না পরপর, আলটিমেট একটা টাইম ইন্টারভেল পরে বাজছে, কিন্তু প্রত্যেকের টাইম আলাদা। তার মানে আবার এরা একসঙ্গে কখন বাজবে না, আলটিমেট সেই টাইমটা হবে এলসিএম অফ এদের ইন্ডিভিজুয়াল টাইম। ওকে, তার মানে কি এলসিএম অফ 2, 4, 6, 8, 10 and 12, বোঝা গেল? ওগুলো একদম ঠিক। তার মানে এত সেকেন্ড যেটা এলসিএম পাবো তত সেকেন্ড অন্তর এটা একসঙ্গে বাজছে, এটা হচ্ছে আমাদের মেন ফান্ডা। এবার এদের এলসিএম নির্ণয় করবো কী করে? দেখতে পাচ্ছি 2 এখন ডাইরেক্ট মাল্টিপল 4, 4-এর ডাইরেক্ট মাল্টিপল হচ্ছে 8। তার আলটিমেট এখান থেকে আমি বুঝে গেলাম যে 2, 4কে আমি অমিট করে দিতে পারি, পড়ে রইল আমার 8। 6-এর ডাইরেক্ট মাল্টিপল হচ্ছে 12, তাহলে 6কে আমরা অমিট করে দিতে পারি, পড়ে রইল কে 12। তাহলে 8, 10, 12-এর মধ্যে গল্প, 8, 10 আর 12-এর মধ্যে গল্প। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি 8-এর মধ্যে লুকিয়ে আছে 2-এর কিউব, 10-এর মধ্যে 2 × 5, আর 12-এর মধ্যে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার কী আছে 2 স্কোয়ার × 3, 4 3 12। তাহলে আমি এবার কী করবো না, 2-এর সব থেকে বেশি পাওয়ার কী আছে 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার 3 এখানে নেবো। আর কে লুকিয়ে আছে 5 আর 3 গুণ করে দাও, গল্প শেষ। তাহলে 2-এর কিউব মানে 8, 8 5-এ 40, 3 হচ্ছে 120। আমি বলতেই পারতাম যে এদের এলসিএম হবে 120, আমি দেখেই বলতে পারতাম, কিন্তু তাও আমি তোমাদের করে দেখালাম যে কীভাবে তাড়াতাড়ি করবো। ওকে, তাহলে 120 সেকেন্ড অন্তর অন্তর এটা একসঙ্গে বাজছে, 120 সেকেন্ড অন্তর প্রত্যেকটা যে 6টা বেল তারা একসঙ্গে বাজছে। তাহলে প্রথমবার তারা একসঙ্গে বেজেছিলো, তারপর আবার 120 সেকেন্ড পর তারা একসঙ্গে বাজছে। বলে যে 30 মিনিটে তারা একত্রে কতবার বাজবে। দেখো 120 সেকেন্ড এর মানে কত মিনিট, অথবা 120 সেকেন্ড মানে 2 মিনিট। কোনো ডাউট? বলে দেখ কোনো ডাউট নেই। তাহলে তুমি বলবে যে দাদা 30 মিনিটের মধ্যে এরা কতবার একসঙ্গে বাজবে? 2 মিনিট অন্তর বাজছে, তাহলে 30/2 মানে 15 বার তারা একসঙ্গে বাজবে? কখনোই না। যখনই বলে দেবে যে 30, একটা সাপোজ একটা টাইম বলে দেবে এবং এর মধ্যে কতবার তারা একসঙ্গে বাজছে, এই যে 30/2 15, এই 15টা হচ্ছে ইন্টারভেল, 15টার মধ্যিখানে হচ্ছে কি না স্পেস, ঠিক আছে? 15টার মধ্যিখানে হচ্ছে স্পেস। অ্যাকচুয়ালি কতবার তারা একসঙ্গে বাজছে, প্রথমবার তারা একসঙ্গে বেজেছিল না +1, মানে তারা 16 বার একসঙ্গে বাজছে। ঠিক আছে, সবসময় যখনই আমরা ইন্টারভেল নির্ণয় করছি তখন 30/2 করছি, ঠিক আছে? তাহলে যখন আমরা কতবার একসঙ্গে বাজছে দেখছি তখন অবশ্যই আমাকে +1 করতে হবে। আর যদি বলে দেয় এক্সক্লুডিং ফার্স্ট ওয়ান, প্রথমবার একসঙ্গে বাজার পর 30 মিনিটের মধ্যে তারা আবার কতবার একসঙ্গে বাজছে, তখন 15 বার নেবো, ঠিক আছে? তাহলে প্রথমবার একসঙ্গে যে বেজেছে সেটা আমায় ধরতেই হবে, যদি না বলে দেয় সেটাকে আমাকে বাদ দিতে হবে। ওকে, তাহলে আনসার কিন্তু 16 হবে, অপশন ডি হবে কারেক্ট আনসার, মাইন্ড ইট। নেক্সট প্রশ্ন, দ্য এলসিএম অফ 3 different number is 120, which of the following cannot be their HCF? ওকে, মনে রাখবো সবসময় এলসিএম কিন্তু HCF দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তার মানে এলসিএমের একটা ফ্যাক্টর হবে HCF, এলসিএমের একটা ফ্যাক্টর হবে HCF। তাহলে দেখো 120 হচ্ছে এলসিএম, 120 হচ্ছে এলসিএম। তাহলে 120কে 12 পুরোপুরি ভাগ করতে পারে, 8ও পুরোপুরি ভাগ করতে পারে, 24ও পুরোপুরি ভাগ করতে পারে। করতে পারে না কে? 35, একদমই ভাগ করতে পারে না। তাহলে আমার বলেছে যে হুইচ দ্য ফলোয়িং ক্যানট বি দের HCF হতে পারে না। আমরা জানি এলসিএমকে সবসময় HCF পুরোপুরি ভাগ করবে, কিন্তু 35 তো পুরোপুরি ভাগ করতে পারছে না, তার মানে 35 কখনও এদের HCF হতে পারবে না। তার মানে বোঝা গেল এটা পসিবল নয়। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। সবসময় মনে রাখবো কি
এইচসিএফ এলসিএমকে সবসময় পুরোপুরি ভাগ করে বা এলসিএমের একটা ফ্যাক্টর হয় এইচসিএফ। ওকে, নেক্সট প্রশ্ন, এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 8, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যানট বি দেয়ার এলসিএম। সিমিলারলি আমায় কী দেখতে হবে না, এখানে আমায় বলা হয়েছে এইচসিএফটা উল্টোটা, এইচসিএফ বলা হয়েছে 8। ওকে, তার মানে এলসিএম কী হবে, এইচসিএফের মাল্টিপল। তাহলে বলো 24 কি 8-এর মাল্টিপল? একদম 8-এর মাল্টিপল। 48 কি 8-এর মাল্টিপল? অবশ্যই। 56 কি 8-এর মাল্টিপল? অবশ্যই। 60 কি 8-এর মাল্টিপল? না। তো মানে 60ই হবে কারেক্ট আনসার। এ কখনও এদের এলসিএম হতে পারে না, কারণ কি এলসিএম সবসময় এইচসিএফের ডাইরেক্ট মাল্টিপল হবে। ওকে, আচ্ছা, এই ছিল আমার আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। আশা করবো তোমাদের প্রত্যেকের ক্লাস খুব ভালো লেগেছে এবং তোমরা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝেছো। নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে, সেটা হচ্ছে কি না টাইম অ্যান্ড ডিস্টেন্স অথবা রেশিও প্রপোর্শন। রেশিও প্রপোর্শনটা আমার করানোর ইচ্ছা নেই, কারণ আমি অলরেডি তোমাদের একটা পুরো ক্লাস করিয়ে রেখেছি, তবু ভাবছি আর একবার করিয়ে দেবো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ওকে, চলো টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।